আজকের যে বিষয়টা সেটা হচ্ছে ফান্ডামেন্টালস অফ টুথ প্রিপারেশন, অপারেটিভ ক্যাভিটি প্রিপারেশন। অপারেটিভ ক্যাভিটি প্রিপারেশন আমরা কেন করি? ফর রেস্টোরেশন। আমরা রেস্টোরেশনের জন্য বিভিন্ন ধরনের ক্যাভিটি প্রিপারেশন করি। সেটা অ্যামালগামের জন্য হতে পারে, সেটা কম্পোজিটের জন্য হতে পারে, সেটা গ্লাস আয়োনোমারের জন্য হতে পারে। ঠিক আছে, আজকের বিষয় হচ্ছে ফান্ডামেন্টালস অফ টুথ প্রিপারেশন, ক্যাভিটি প্রিপারেশন। প্রথম তার একটা ডেফিনেশন আছে ক্যাভিটি প্রিপারেশনের। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, তোমরা সবাই ভালো থেকো। ঠিক আছে, টুথ প্রিপারেশন ফর অপারেটিভ, ফর রেস্টোরেশন। ঠিক আছে, টুথ প্রিপারেশন ইজ দ্য মেকানিক্যাল অল্টারেশন। আমরা মেকানিক্যালি দাঁতকে কাটি ফর ক্যাভিটি রেস্টোরেশনের জন্য। অল্টারেশন অফ এ ডেফিনিট, অফ এ ডিফেক্টিভ, যে কোনো একটা ডিফেক্ট থাকলে ডিফেক্টিভ, ইনজিউর্ড অর ডিজিজ টুথ টু রিসিভ এ restorative material that re-established a healthy state for the tooth, including aesthetic correction where indicated and normal form and function. তাই না? কি বলছে? টুথ প্রিপারেশন ইজ দ্য মেকানিক্যাল অল্টারেশন। আমরা মেকানিক্যালি দাঁতকে কাটবো, ডিফেক্টিভ হতে পারে, ইনজিউর্ড হতে পারে, অর ডিজিজড কন্ডিশন, ডিজিজ কেরিস হতে পারে। টুথ টু রিসিভ এ রেস্টোরেটিভ ম্যাটেরিয়াল দ্যাট রি-এস্টাবলিশড করছি, দাঁতটাকে রি-এস্টাবলিশড এ হেলদি স্টেট, আবার ভালো পজিশনে নিয়ে আসবো, হেলদি পজিশনে নিয়ে আসবো ফর দ্য টুথ, ইনক্লুডিং অ্যাস্থেটিক কারেকশন। এবং শুধু হেলদি পজিশনে আনলেই হবে না, এবং অ্যাস্থেটিক কারেকশনও দিতে হবে, দেখতে যেন প্লেসেন্ট মনে হয়, যেটা আগলি যেন না লাগে, সেটাই কারেকশন হোয়ার ইন্ডিকেটেড অ্যান্ড নর্মাল ফর্ম অ্যান্ড ফাংশন। এবং সে নর্মালি ফর্ম করবে এবং ফাংশনই করবে। নর্মাল ফর্ম যেন অক্লুশনটা ঠিক মতো হয়, টিএম জয়েন্টের কন্ট্যাক্ট ভালো হয়, লিঙ্গুয়াল সাইড, বাক্কাল সাইড সব দিক দিয়ে সেট আপটা ভালো হয়, অ্যান্ড ফাংশন হয়, মাস্টিকেশনের জন্য আমার ফাংশনিং হয়। এটাই একটা তার ডেফিনেশন। ওকে, পারপোজ কেন আমরা করি ক্যাভিটি প্রিপারেশন? ফর রেস্টোরেশন, ট্রিটমেন্ট অফ ক্যারিয়াস টিথের জন্য, রিপ্লেসমেন্ট অফ ওল্ড ডিফেক্টিভ, রেস্টোরেশন, ট্রিটমেন্ট অফ malformed, fractured or traumatized teeth, aesthetic improvement for discolored and unaesthetic teeth. বিভিন্ন কারণে আমাদের দাঁত ডিসকালার হতে পারে, এগুলা বিভিন্ন চ্যাপ্টারে আছে, সবাই আমরা জানি এগুলা। ক্যাভিটি প্রিপারেশনের ফান্ডামেন্টালস অফ ক্যাভিটি প্রিপারেশনের মেইন অবজেক্টিভ কি? অবজেক্টিভ অফ ক্যাভিটি প্রিপারেশন, অবজেক্টিভ অফ ক্যাভিটি প্রিপারেশনস আর রিমুভাল অফ অল ডিফেক্ট। একটা রেস্টোরেশন করব, কোথাও কোনো ডিফেক্ট থাকতে পারবে না, নাম্বার ওয়ান অবজেক্টিভ। নাম্বার টু, প্রোভাইড নেসেসারি ফর পাল্প প্রোটেকশন। যে রেস্টোরেশনটা দিব সেই রেস্টোরেশনে যে পাল্পকে প্রোটেক্ট করতে পারে। ঠিক আছে, প্রিজার্ভেশন অফ টুথ স্ট্রাকচার। যতটুকু কাটলাম ততটুকু বিদায় দিলাম, কিন্তু যেটুকু থাকবে সেইটুকু যেন প্রিজার্ভেশন হয়। প্রিজার্ভেশন অফ টুথ স্ট্রাকচার, অ্যালাউ ফর ফাংশনাল অ্যান্ড অ্যাস্থেটিক প্লেসমেন্ট অফ রেস্টোরেটিভ ম্যাটেরিয়াল, সব কিছুই কিন্তু ডেফিনেশনে আছে। প্রিপেয়ার টুথ সাচ দ্যাট আন্ডার মাস্টিকেটরি ফোর্সেস, যেটা প্রিপেয়ার করব সেটা যেন মাস্টিকেশনে অ্যাকশন করতে পারে। টুথ অ্যান্ড রেস্টোরেশন উইল নট ফ্র্যাকচার অ্যান্ড রেস্টোরেশন ইজ নট ডিসপ্লেসড। মাস্টিকেশনে যেন এই রেস্টোরেশনটা ডিসপ্লেসড না হয়, মাস্টিকেশনে যেন এই রেস্টোরেশনটা ফ্র্যাকচার না হয়। দিস ইজ অবজেক্টিভ। ঠিক আছে, এক্সটেন্ড দ্য রেস্টোরেশন অ্যাজ কনজারভেটিভলি অ্যাজ পসিবল। রেস্টোরেশনটাকে যতটুকু পারি কনজারভেটিভলি কাজ করব, যেন বাড়তি টিস্যুটা লস না হয়। ওকে, আচ্ছা, এই হচ্ছে তার অবজেক্টিভ। স্টেজ অ্যান্ড স্টেপস অফ টুথ প্রিপারেশন। দ্য প্রিপারেশন প্রসিডিউর ইজ ডিভাইডেড ইন টু স্টেজ। আমরা দুইটা স্টেজে ভাগ করতে পারি। একটা স্টেজ হচ্ছে ইনিশিয়াল স্টেজ, আর একটা হচ্ছে ফাইনাল স্টেজ। প্রথম যে স্টেজটা হচ্ছে সেটা হচ্ছে ইনিশিয়াল স্টেজ। আমরা ইনিশিয়ালি কিছু কাজ করবো। ফার্স্ট স্টেজ অফ টুথ প্রিপারেশন ইজ referred to as the initial tooth preparation stage.
First stage is a initial tooth preparation stage. In this stage, the mechanical alteration of tooth are extended to sound tooth structure. This is conventional form for amalgam restoration. আমরা অ্যামালগামের কথাই বলছি, যদিও আমরা এমন করি না, কিন্তু সেটা বলে তারপর আমরা অন্য ফিলিংয়ে যাব, অন্য রেস্টোরেশনে যাব। এক্সটেন্ডেড টু সাউন্ড টুথ স্ট্রাকচার, দ্যাট ইজ কনভেনশনাল ফর্ম, কনভেনশনালি যেটা হয়ে আসছিল সেটার কথা বলছে। হোয়াইল অ্যাডহিয়ারিং টু এ স্পেসিফিক লিমিটেড পালপাল অর অ্যাক্সিয়াল ডেপথ, যেন আমরা একটা পালপাল এবং অ্যাক্সিয়াল ডেপথকে মেনটেন করতে পারি। যেমন এই মেনটেনটা হচ্ছে অ্যাক্সিয়াল অ্যান্ড পালপাল ডেপথটাকে মেনটেন করতে হবে কিভাবে? আমরা এটাকে দিস ইজ পালপাল ডেপথ মেনটেন করতে হবে, আর এটাকে বলছি আমরা অ্যাক্সিয়াল অ্যাক্সিয়াল এটা ফেসিও ফেসিও লিঙ্গ ফেসিও মেজিও বাক্কাল মেজিও সরি মেজিও ডিস্টাল লেন্থ মেনটেন করতে হবে, এবং এটাকে আমরা বলছি ভার্টিক্যাল, আর এটা বলছি হরিজন্টাল লেন্থ। দিস ইজ ভার্টিক্যাল লেন্থ, দিস ইজ হরিজন্টাল লেন্থ। এটা অক্লুশাল পিকচার, দিস ইজ ল্যাটারাল পিকচার অর সেকশনাল পিকচার। এটা আমরা মেনটেন করতে হবে আমাদের দুটা জিনিস। তাহলে হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল, হরিজন্টালিও মেনটেন করতে হবে একটা ফিলিংয়ের, ক্লাস 1 ফিলিংয়ের হরিজন্টাল লেন্থ হচ্ছে এটা, হরিজন্টাল লেন্থ হচ্ছে এটা, সরি এটা, আর ভার্টিক্যাল লেন্থ হচ্ছে এটা। দিস ইজ অ্যাক্সিয়াল, দিস ইজ হরিজন্টাল, হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল, ভার্টিক্যাল অলওয়েজ অ্যাক্সিয়াল আর হরিজন্টাল অলওয়েজ পালপাল। এটা হচ্ছে ইনিশিয়াল কথা। আর ফাইনাল টুথ প্রিপারেশনে আমরা কি করব? Final tooth preparation is the second stage of tooth preparation, is the completion of tooth preparation. এই স্টেজে সাধারণত আমরা কি করব? The stage include excavating any remaining infected carious dentin. আমরা জানি ডেন্টিনের হিস্টোলজিক্যালি দুইটা পার্ট, একটা হচ্ছে ইনফেক্টেড ডেন্টিন আর একটা হচ্ছে এফেক্টেড ডেন্টিন। আমরা এগুলো পড়বো আজকে। রিমুভিং ওল্ড রেস্টোরেটিভ ম্যাটেরিয়াল, যদি পুরনো একটা রেস্টোরেটিভ ম্যাটেরিয়াল থাকে সেটা হচ্ছে চাইবো আমরা উঠাই নিতে। ম্যাটেরিয়াল ইফ ইন্ডিকেটেড, প্রোটেক্টিং দ্য পাল্প, পাল্পকে প্রোটেকশন করতে হবে, সেটা লাইনার বেস যেভাবেই হোক। ইনকর্পোরেশন অ্যাডিশনাল প্রিপারেশন, ডিজাইন ফিচার্স দ্যাট মিনিমাইজ দ্য চান্স অফ টুথ অর রেস্টোরেশন ফ্র্যাকচার এগেইনস্ট oblique forces and minimize the restoration of the material in the tooth, এবং সেটা যেন কোনো ক্রমেই তার ডিসপ্লেসড না হয় সেটা আমরা মেনটেন করবো। সেটা হচ্ছে ফাইনাল টুথ প্রিপারেশন। আচ্ছা, একটা টুথ প্রিপারেশনের জন্য কয়েকটা ফ্যাক্টর আছে। সেই ফ্যাক্টরগুলো কি হচ্ছে? প্রথম কথা হচ্ছে আমাকে ডায়াগনোসিস করতে হবে। একটা ক্যাভিটি নিয়ে আসলো, তার পেইন আছে কিন্তু আমি বুঝলাম না, আমি দিয়ে দিলাম ফিলিং। সেটা হইলো আমাকে ডায়াগনোসিস করতে হবে এটা ফিলিংয়ের জন্য, এটা রেস্টোরেশনের জন্য প্রযোজ্য, অর এনি আদার ট্রিটমেন্ট, সেটা রুট ক্যানেল ট্রিটমেন্ট হতে পারে বা এন্ডোডন্টিক ট্রিটমেন্ট হতে পারে, সেই দিকে যাচ্ছে কিনা সেটাকে ডায়াগনোসিস করা, সেই ইয়েটা থিঙ্কিংটা আমার থাকতে হবে, আমাকে জানতে হবে দিস ইজ ডায়াগনোসিস কীভাবে করতে হবে। সেকেন্ড কথা হচ্ছে নলেজ অফ অ্যানাটমি, আমাকে নলেজ নিতে হবে অ্যানাটমি, যেমন এনামেলের পজিশন কোথায়, এনামেলের রডের ডিরেকশন কোন দিকে, ডেন্টিনের রডের টিবিলসের ডিরেকশন কোন দিকে, ডেন্টিনের থিকনেস কতটুকু, এনামেলের থিকনেস কতটুকু, পাল্প কোথায় পজিশন, এইসব অ্যানাটমিক্যাল থিওরি, অ্যানাটমিক্যাল নলেজ আমার টোটাল ক্লিয়ার থাকতে হবে যদি আমি একটা রেস্টোরেশন করি। কিছু আছে পেশেন্টের ফ্যাক্টর, যেমন পেশেন্টের এইজ, একটা এইজ ফ্যাক্টর অবশ্যই প্রযোজ্য একটা ফিলিংয়ের জন্য। পেশেন্ট কি জেরোস্টমি কন্ডিশনে আছে, জেরোস্টমিয়া হলে তার ফিলিং কোনটা হবে, কোনটা দিব, সেটার একটা পজিশন আছে বা একটা আছে। সোশিও ইকোনমিক্যাল স্ট্যাটাস, তার পজিশন, তার সোশিও ইকোনমিক্যাল পজিশন কেমন, সে কি খাচ্ছে, ডায়েট করছে কি, ক্যারিজ স্ট্যাটাস জানতে হবে, জেনারেল হেলথ, তার এনি আদার মেডিকেল কোনো হ্যাজার্ড আছে কিনা, এনি হ্যাবিট, সেটা প্যারাফাংশনাল হ্যাবিট হতে পারে, ব্রুক্সিজম করতে পারে কিনা, ব্রুক্সিজম আছে কিনা, সেটা আমাদেরকে জানতে হবে। জেনে তারপর আমরা ফিলিংয়ের দিকে আগাবো। তারপর হচ্ছে কনজারভেশন অফ টুথ স্ট্রাকচার, আমরা যতটুকু পারি কনজারভেটিভলি কাজ করব। প্রিজার্ভেশন অফ ভাইটালিটি অফ দ্য টুথ ইজ প্যারামাউন্ট, এবং
দাঁতটা যেন ভাইটাল থাকে। এই ভাইটালিটি না থাকলে আমি ফিলিংটা করে রেস্টোরেশন করে কোনো লাভ হবে না। প্রিজার্ভেশন পয়েন্টস আর মিনিমাল এক্সটেনশন অফ দ্য টুথ প্রিপারেশনস, স্পেশালি ফেশিওলিঙ্গুয়ালি অ্যান্ড পালপালি। একটু আগে এই ছবিটা আমরা দেখিয়েছি। সুপ্রাজিনজাইভাল মার্জিন অলওয়েজ আমার রেস্টোরেশন যেন সুপ্রাজিনজাইভালই হয়, জিঞ্জিভার নিচে যেন না হয়। যদি জিঞ্জিভার নিচে চায় তাহলে বায়োলজিক্যাল উইথ যে আছে সেটা ভায়োলেশন হতে পারে, সেটা আমরা আজকে দেখব। রাউন্ডেড ইন্টারনাল লাইন অ্যাঙ্গেল, যেটা লাইন অ্যাঙ্গেল বাট জয়েন্ট যেটা আছে সেটা সাধারণত কোথায় হচ্ছে? আমরা অ্যামালগাম ফিলিংয়ে বাট জয়েন্ট বা লাইন অ্যাঙ্গেল, পয়েন্ট অ্যাঙ্গেল এগুলার প্রযোজ্য। কিন্তু আমরা এখন আমরা ফিলিং করছি কম্পোজিট, এখন আমরা ফিলিং করছি অ্যাস্থেটিক ফিলিংগুলা যেভাবে করছি, সেখানে লাইন অ্যাঙ্গেলের বা বাট জয়েন্ট বা 90 ডিগ্রি জয়েন্টের কোনো প্রয়োজন নাই, সেগুলো আমাকে অ্যাভয়েড করতে হবে। রেস্টোরেটিভ ম্যাটেরিয়াল ফ্যাক্টরস, এবং রেস্টোরেটিভ ম্যাটেরিয়ালের একটা ফ্যাক্টর আছে, সেটা আমাকে জানতে হবে। টাইপস অফ রেস্টোরেশন, ফিজিক্যাল প্রপার্টিজ অফ দ্য রেস্টোরেশন, যেমন কোনো ফিলিং কেমিক্যাল বন্ডিং হচ্ছে, কোনো ফিলিং রেস্টোরেটিভ ম্যাটেরিয়াল মাইক্রোমেকানিক্যাল বন্ডিং হচ্ছে, আমার ফিজিক্যাল কন্ডিশন তা আমাকে জানতে হবে। ওয়েদার ময়েশ্চার কন্ট্রোল ক্যান বি অ্যাচিভড অর নট, কোন ফিলিংয়ে ময়েশ্চার থাকতে হবে, কোন ফিলিংয়ে ময়েশ্চার থাকতে পারবে না, সেগুলো আমাকে জানতে হবে। টেকনিক্যাল এক্সপার্টাইজ, আমরা ডেন্টিস্টরা, আমরা অপারেটিভ পার্সনরা, আমরা কতটুকু এক্সপার্ট সেই বিষয়ে আমার দক্ষতা কতটুকু, সেটাও একটা ফ্যাক্টর। ওকে, এই ফ্যাক্টরগুলো আমাদের থাকতে হবে। দ্য পেশেন্ট ইনপুট ইনটু দ্য ডিসিশন ইজ ইম্পর্ট্যান্ট, এবং পেশেন্টের ডিসিশনটাও একটা ইম্পর্ট্যান্ট। ইকোনমিক অ্যান্ড এস্থেটিক ভ্যালুস আর প্রাইমারি পেশেন্ট ডিসিশন। ওকে, তারপরে আইসোলেশন একটা মেজর পয়েন্ট। আইসোলেশন করতে হবে দাগটাকে। আইসোলেশন দ্য অপারেটিভ এরিয়া, operator must consider in recommending a material option to a patient, and restorative choice between amalgam and composite materials. এখন অ্যামালগামের জন্য এক ধরনের আইসোলেশন, আবার কম্পোজিটের জন্য মাস্ট আইসোলেশন, সেটা হতে হবে অবশ্যই রাবার জেল। ঠিক আছে, আমরা ক্লাসিফিকেশন অফ টুথ প্রিপারেশন ফর জিবি ব্ল্যাক, গ্রিন, ভার্ডিয়ান, ব্ল্যাক প্রিপারেশন হচ্ছে 5টা প্রিপারেশন। তার সাথে যুক্ত হয়েছে আরও 2টা প্রিপারেশন। সেই প্রিপারেশনগুলোকে আমরা বলছি মডিফাইড জিবি ব্ল্যাক ক্লাসিফিকেশন। তাহলে ফার্স্ট ওয়ান কি? ক্লাস 1 কেভিটি প্রিপারেশন। ক্লাস ওয়ান কেভিটি কোথায় হচ্ছে? অলওয়েজ রাফ সারফেসে হচ্ছে। কোথায় রাফ সারফেস আছে? আমাকে রাফ সারফেস কোথায় আছে? নাম্বার 1 রাফ সারফেস হচ্ছে অক্লুশাল সারফেস। নাম্বার 2 রাফ সারফেস হচ্ছে প্যালাটাল অর লিঙ্গুয়াল সারফেস ইজ এ রাফ সারফেস। ফোর্থ রাফ সারফেস হচ্ছে বাক্কাল রাফ সারফেস। ফিফথ রাফ সারফেস হচ্ছে লিঙ্গুয়াল রাফ সারফেস। এই কয়েকটা রাফ সারফেস কেন? এখানে পিট আছে, এখানে ফিশার আছে, এবং পিট এবং ফিশারের মধ্যে যে কেরিজ হবে, এবং সেখানে আমি যদি একটা কেভিটি প্রিপারেশন করি, দিস ইজ ক্লাস 1 কেভিটি প্রিপারেশন। ক্লাস 1 কেভিটি, তাহলে ক্লাস 1 কেভিটি ডেফিনিশন কখন বলবো, কীভাবে পরীক্ষা হলে আমরা জিজ্ঞেস করি। ক্লাস 1 কেভিটি ইজ দ্যাট কেভিটি result on occlusal surface of posterior teeth, lingual surface and palatal surface of anterior teeth, and buccal surface and lingual surface of posterior teeth, and involved in pit and fissure. ওকে, যেখানে কেভিটি হচ্ছে সেটা হচ্ছে ক্লাস 1 গেল। ক্লাস 2 হচ্ছে অলওয়েজ প্রক্সিমাল সারফেস অফ পোস্টেরিয়র টিথ। এই প্রক্সিমাল সারফেসের আরেক নাম কি? প্রক্সিমাল সারফেসের অ্যানাদার নেম ইজ স্মুথ সারফেস। প্রক্সিমাল সারফেস ইজ অলওয়েজ নেম এজ স্মুথ সারফেস অফ টুথ। একটা পোস্টেরিয়র টিথের স্মুথ সারফেস কয়টা? অলওয়েজ 2টা। একটা হচ্ছে মেজিয়াল স্মুথ সারফেস, একটা হচ্ছে ডিস্টাল স্মুথ সারফেস। সেই স্মুথ সারফেসে যে ক্যাভিটি হবে, সেই ক্যাভিটি হচ্ছে ক্লাস 2 ক্যাভিটি, সেটা হচ্ছে অলওয়েজ পোস্টেরিয়র টিথ। ঠিক আছে, আমরা ক্লাস 1 কেভিটিতে কি পাই? লাইন অ্যাঙ্গেল পাই হচ্ছে
লাইন অ্যাঙ্গেল পাই ক্লাস 1 আমি একসাথে শেষ করি। লাইন অ্যাঙ্গেল ক্লাস 1 কেভিটির লাইন অ্যাঙ্গেল হচ্ছে 1টা 2টা 3টা 4টা, পয়েন্ট অ্যাঙ্গেল হচ্ছে 4টা, 1টা 2টা 3টা 4টা। Differences between line angle and point angle. Line angle is a meeting point of two wall and point angle is a meeting point of three wall. এখানে meeting point of three wall, meeting point of three wall, meeting point of three wall, okay? আর line angle হচ্ছে meeting point of two wall. কিন্তু আমরা external surface কে কখনো line angle বলবো না। is a external surface, cabo surface margin. Cabo surface margin is not a line angle because it is external surface communicate to external surface of cavity. It is not a line angle. Line angle always internal surface. Internal surface এর যতগুলো ওয়াল আছে একটার সাথে একটা যখন মিট করবে তখন তাহাকে বলছি জিঞ্জেবল কর্ডে এখন আসি না, আমরা পরে বলি লাইন অ্যাঙ্গেল। আর পয়েন্ট অ্যাঙ্গেল হচ্ছে মিটিং পয়েন্ট অফ থ্রি ওয়াল, এক ওয়াল দুই ওয়াল আর ওই যে পাল ফ্লোর মিলে হচ্ছে থ্রি ওয়াল, ওকে? আমরা ক্লাস 2 কেভিটিতে কয়টা লাইন অ্যাঙ্গেল বলি আমরা? ক্লাস 2 কেভিটিতে লাইন অ্যাঙ্গেল হচ্ছে লাইন অ্যাঙ্গেল ইজ 11 অ্যান্ড পয়েন্ট অ্যাঙ্গেল ইজ এ 6। লাইন অ্যাঙ্গেল ইজ 11, এগুলো অনেকবার আমি পড়াইছি সবাইরে, অনেক জানা জিনিস। তাই লাইন অ্যাঙ্গেল 11, পয়েন্ট অ্যাঙ্গেল 6, 1 2 3 4 5 6, আর লাইন অ্যাঙ্গেল 1 2 3 4 5 6 7 8 9 10 and 11, ওকে? গেল ক্লাস 3। ক্লাস 3 কেভিটি অলওয়েজ অ্যান্টেরিয়র টিতে হবে এবং সেটা ইনভলভ হবে মেজিয়াল অর ডিস্টাল সারফেস, মেজিয়াল অর ডিস্টাল সারফেস অর প্রক্সিমাল সারফেস, ইনভলভিং প্রক্সিমাল সারফেস অ্যান্ড নট ইনভলভ টু ইনসাইজালাইজ। ক্রমেই সে ইনসাইজালাইজকে টাচ করবে না। এবং এটা লাইন অ্যাঙ্গেল এবং পয়েন্ট অ্যাঙ্গেল হচ্ছে 3টা, না লাইন অ্যাঙ্গেল হচ্ছে 3টা, পয়েন্ট অ্যাঙ্গেল হচ্ছে 3টা। দিস ইজ lateral view of class 3 cavity, okay? Class 4 cavity হচ্ছে involved to incisalize and only anteriority, same as resembles as class 2 cavity. Class 2 cavity তে যেমন 6টা লাইন পয়েন্ট অ্যাঙ্গেল আর লাইন অ্যাঙ্গেল হচ্ছে 11টা, সেম এস এটাতেও 6টা পয়েন্ট অ্যাঙ্গেল 11টা লাইন অ্যাঙ্গেল। আসো ক্লাস 5 কোথায় হচ্ছে? আমরা দাঁতকে যদি ক্রাউন পোর্শনকে 3 ভাগে ভাগ করি তাহলে করোনাল 1/3, মিডিল 1/3 আর ইনসাইজাল অর অক্লুসাল 1/3। অলওয়েজ ইনভলভ ইন সার্ভাইকেল 1/3 এর মধ্যে যে কেভিটি হয় সেটাকে বলি আমরা ক্লাস 5 কেভিটি এবং সেটা অবশ্যই রিজেম্বলস অফ ক্লাস 1 কেভিটি, ওকে? আসো ক্লাস 6 cavity. Class 6 cavity is a modified form or modification of GB Black. কোথায় হচ্ছে? কাস টিপের মধ্যে posterior টিপ এবং ইনসাইজাল এইজের মধ্যে মিডিল পোর্শন বা যে কোনো একটা পোর্শন হবে, কিন্তু সে প্রক্সিমাল সারফেস অর মেজিয়াল অর ডিস্টাল সারফেসকে টাচ করবে না। যদি এটা টাচ করতো তাহলে তো 4 হয়ে যেত, তাই না? এটা শুধু ইনসাইজাল এইজকে টাচ করেছে, এবং এখানে একটা ক্যাভিটি হয়েছে। দিস ইজ নোন অ্যাজ ক্লাস 6 ক্যাভিটি। ইট ইজ এ মডিফাইড ফর্ম অফ জিবি ব্ল্যাক। আর এটা হচ্ছে কাস টিপের মধ্যে হচ্ছে, এই যে টিপকে আমি কাটছি, কেটে এখানে একটা ক্যাভিটি করেছি। দিস ক্যাভিটি ইজ নোন অ্যাজ ক্লাস 6 ক্যাভিটি ইজ এ মডিফাইড ফর্ম। ক্লাস 7 ক্যাভিটি আমরা দাঁতে অলওয়েজ লেবিয়াল সারফেসে ক্লাস 7 কেভিটি হবে। লেবিয়াল সারফেস অফ অ্যান্টেরিয়র টিথ আমরা 3টা ভাগে ভাগ করেছি, সার্ভাইকেল 1/3, মিডিল 1/3 অ্যান্ড ইনসাইজাল 1/3। যদি কোনো কেভিটি এই জায়গায় হয় তাহলে আমরা এটাকে বলি ক্লাস 5। এইটা মিডিল পোর্শনে হয়েছে একটা কেভিটি, অথবা মিডিল অ্যান্ড ইনসাইজাল পোর্শনে ইনসাইজালের উপরে হয়েছে, মিডিল অ্যান্ড ইনসাইজাল 1/3 এর মধ্যে হয়েছে। ডোন্ট টাচেস দ্য ইনসাইজাল বর্ডারকে টাচ করে নাই। এই ক্যাভিটি ইজ এ ক্লাস 7 ক্যাভিটি, ইজ এ মডিফাইড ফর্ম, ওকে? থ্যাংক ইউ। তাহলে আমরা ক্লাসিফিকেশন অফ টুথ প্রিপারেশনের ফান্ডামেন্টাল টুথ প্রিপারেশন ফর জিবি ব্ল্যাকের ক্লাসিফিকেশনটা পড়লাম, সাথে মডিফিকেশনটা দেখে নিলাম, ঠিক আছে? ওকে, আসো আমরা বলেছিলাম ডেন্টিনকে আমরা কাটবো। এনামেলের মধ্যে হিস্টোলজিক্যালি 4টা লেয়ার, 4টা জোন আছে।
আমরা যখন কাটি তখন 4টা জোনকেই আমরা কাটি, ওখানে আমরা কোনো ক্রমেই রাখার চেষ্টা করি না, 4টাকেই কেটে ফেলি। ওখানে হিস্টোলজিক্যালি 4th জোন ইজ রিমুভড বিকজ ক্যারিজ ইজ ইনভলভ ইন হোয়েন ইজ ডেন্টিন। ডেন্টিন যখন টাচ করবে তখন উপরের সবগুলোই ফেলে দিতে হবে। আসো ডেন্টিনের লেয়ারকে আমরা বলেছি ইনফেক্টেড ডেন্টিন অ্যান্ড এফেক্টেড ডেন্টিন। আমরা ডেন্টিনের হিস্টোলজিক্যাল স্ট্রাকচারকে 5টা লেয়ারে ভাগ করেছি। আমরা যদি ভিতর থেকে বাইরে আসি, ইন্টারনাল টু ইনার টু আউটার লেয়ার পর্যন্ত আসি, তাহলে 5টা লেয়ার পাবো। সেখানে আমরা 5টা লেয়ারকে জোন বলেছি। তো সবচেয়ে ভিতরের জোন, পাল্পের কাছের জোনের নাম হচ্ছে নর্মাল ডেন্টিন, তারপরের জোনের নাম হচ্ছে সাব ট্রান্সপারেন্ট ডেন্টিন, তারপরের জোনের নাম হচ্ছে ট্রান্সপারেন্ট ডেন্টিন, যেখানে জোন অফ ডেন্টাল স্ক্লেরোসিস হচ্ছে। আর উপরের 2টা জোনের নাম হচ্ছে জোন 4 এর নাম হচ্ছে টার্ভিড ডেন্টিন, যেখানে ঘোলাটে হয়ে গেছে। কি দিয়ে ঘোলাট হয়েছে? মাইক্রো অর্গানিজম দ্বারা। মাইক্রো অর্গানিজম তার এক্সুডেট রিলেক্স টক্সিন রিলিজ করছে, এক্সুডেট হয়েছে, সেটা ঘোলাটে হয়ে গেছে। দিস ইজ টার্ভিড ডেন্টিন। আর জোন 5 সবচেয়ে উপরের অক্লুশাল সারফেস, ইনসাইজাল সারফেসের কাছাকাছি যে জোন, তার নাম হচ্ছে ডিকম্পোজড ডেন্টিন। আমরা উপরের 2 লেয়ারকে বলছি ইনফেক্টেড ডেন্টিন, নিচের 3 লেয়ারকে বলছি এফেক্টেড ডেন্টিন। ওকে, তাহলে আমরা এফেক্টেড ডেন্টিন অলওয়েজ আমরা একটু পড়ি। ক্যারিয়াস ডেন্টিন ক্যান বি গ্রসলি ডিভাইডেড ইন 2 টাইপস, ইনফেক্টেড ডেন্টিন, এফেক্টেড ডেন্টিন। ইনফেক্টেড ডেন্টিনের জোন হচ্ছে 2টা, এফেক্টেড ডেন্টিনের জোন হচ্ছে 3টা, বলছি একটু আগে। ইনফেক্টেড ডেন্টিন, it is characterized by irreversibly denatured. ইনফেক্টেড ডেন্টিন কখনো রিভার্স হয় না, সে নষ্ট হয়ে গিয়েছে, তাকে অবশ্যই রিমুভ করে ফেলতে হবে। হুইচ ইজ ইনফিল্ট্রেটেড উইথ ব্যাকটেরিয়া, তাহার মধ্যে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া আছে। নট রিমিনারালাইজেবল, এটা মিনারালাইজড হবে না। ভালো যে কোনো ফিলিংই দেই না কেন, যদি ফ্লোরাইড কন্টেনিং ফিলিং দেওয়া হয়, সেটাও রিমিনারালাইজড হবে না। বাট এফেক্টেড ডেন্টিন, ইট ইজ ক্যারেক্টারাইজড বাই রিভার্সিবলি ডিনেচার্ড কোলাজেন। এই কোলাজেনটা ডিনেচার্ড বাট রিভার্সিবল। সে তার সাথে যদি কোনো রিয়াকশন হয় কার, ফ্লোরাইড কন্টেনিং ফিলিং ম্যাটেরিয়ালের, তাহলে রিমিনারালাইজড হয়ে কনভার্ট হয়ে নর্মাল পজিশনে সে চলে আসবে। হুইচ ইজ নট ইনফিল্ট্রেটেড উইথ ব্যাকটেরিয়া, তাহার মধ্যে কোনো ব্যাকটেরিয়া থাকে না। রিমিনারালাইজেশন ইজ পসিবল, ইট ক্যান বি লেফট বিহাইন্ড ডিউরিং ক্যাভিটি প্রিপারেশন। আমরা যখন ক্যাভিটি প্রিপারেশন করব, এফেক্টেড ডেন্টিনকে আমরা রেখে দিব। এবং এফেক্টেড ডেন্টিন দেখতে কেমন? ইজ এ ব্রাউন কালার, ইনফেক্টেড ডেন্টিন ইজ এ ব্ল্যাক কালার। Once the cavity is thoroughly restored, the affected dentin become either remineralized or sterile. Okay? ক্লিনিক্যালি আমরা ডিফারেন্সিয়েট করব কিভাবে ইনফেক্টেড ডেন্টিন, এফেক্টেড ডেন্টিনকে। ইনফেক্টেড ডেন্টিন ইজ ডার্কার দেন এফেক্টেড ডেন্টিন। ইনফেক্টেড ডেন্টিন ইজ ডার্কার, একটু আগে বলেছি ইনফেক্টেড ডেন্টিন ইজ এ ব্ল্যাক কালার, এফেক্টেড ডেন্টিন ইজ এ ব্রাউন কালার। সো ডার্কার কোনটা? ইনফেক্টেড ডেন্টিন। দেন এফেক্টেড ডেন্টিন। এফেক্টেড ডেন্টিনের 3টা লেয়ার, ইনফেক্টেড ডেন্টিনের 2টা লেয়ার। ইনফেক্টেড ডেন্টিন উপরের লেয়ার, এফেক্টেড ডেন্টিন নিচের লেয়ার। এটা মনে রাখতে হবে, পরীক্ষার সময় আমরা এগুলোই ধরি, যে কোন টিচার বসলে এই কথাগুলো জিজ্ঞেস করবে। ইনফেক্টেড ডেন্টিন ইজ ওকে বিকজ ইট ইজ irreversibly denatured, but in acute caries this discoloration is very slight and not readily ডিস্টিংগুইশেবল। কখনো কখনো ইনফেক্টেড ডেন্টিন অ্যান্ড এফেক্টেড ডেন্টিনকে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি না। তখন আমাদেরকে কি করতে হবে? তখন আমাদেরকে ডাই ইউজ করতে হবে। বাই ইউজিং ডাই উই ক্যান রেডিলি ডিস্টিংগুইশ টু লেয়ার। 1% সলিউশন অফ অ্যাসিড রেড, আমরা 1% সলিউশন অফ অ্যাসিড রেড ইউজ করব। অ্যাসিড রেড ইন প্রপিলন গ্লাইকল স্টেইন ইনফেক্টেড ডেন্টিন। এটা ইনফেক্টেড ডেন্টিনের কালারটা গ্রহণ করবে, কিন্তু এফেক্টেড ডেন্টিনের রেড কালারটা রেড হবে না, এফেক্টেড ডেন্টিন ওই ব্রাউন কালার থেকে যাবে। তাহলে আমাকে বুঝতে হবে ইনফেক্টেড ডেন্টিনের কালার চেঞ্জ হচ্ছে, এফেক্টেড ডেন্টিনের কালার চেঞ্জ হবে না। তাহলে কালার যতটুকু চেঞ্জ হয়েছে ততটুকু কেটে বিদায় করতে হবে। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ।
জিবি ব্ল্যাক কিছু গাইডলাইন দিয়েছেন ক্যাভিটি প্রিপারেশনের জন্য। আমরা একটু এগুলো পড়ি, এগুলা ধরি আমরা অনেক সময়, যদিও জিবি ব্ল্যাকের জিনিসটা আমরা এখন আর কাজে লাগে না, বাট জিবি ব্ল্যাক হচ্ছেন এটার ফাদার, ফান্ডামেন্টাল সফট টুথ প্রিপারেশনের ফাদার হচ্ছেন জিবি ব্ল্যাক, তাই আমাদেরকে এগুলো পড়তে হবে, জানতে হবে। গাইডলাইন জিবি ব্ল্যাক প্রোভাইডিং ডেফিনিট মেকানিক্যাল রিটেনশন ইন দ্য প্রিপারেশন। আমরা জানি অ্যামালগাম রেস্টোরেশনের রিটেনশন হয় টোটালি মেকানিক্যালি, বাট কম্পোজিটের রিটেনশন হয় মেকানিক্যালি বা ইচিং। তারপর 2 নম্বর পয়েন্ট হচ্ছে এক্সটেনশন অফ প্রিভেনশন। যদি পাশাপাশি দুইটা ক্যারিজ থাকে তাহলে কি করব, দুটাকে একসাথে নিয়ে নিব, কিন্তু আমরা কম্পোজিট যদি করি বা অন্য কোনো ফিলিং আলাদা আলাদা করতে পারি, কিন্তু এখানে বলছে এক্সটেনশন অফ প্রিভেনশন জিবি ব্ল্যাক বলে গেছেন। রিমুভাল অফ ইনফেক্টেড অ্যান্ড এফেক্টেড ডেন্টিন ফ্রম অল সারফেসেস। জিবি ব্ল্যাক বলে গেছেন ইনফেক্টেড অ্যান্ড এফেক্টেড সব ডেন্টিন ফেলা দিতে হবে, কিন্তু এখন আমরা ইনফেক্টেড ডেন্টিন ফেলছি, এফেক্টেড ডেন্টিনকে আমরা রেখে দিচ্ছি, বিকজ ইট ইজ remineralizable, okay? Removal of even healthy tooth structure to gain access and good visibility. অনেক সময় অ্যামালগাম ফিলিং এর জন্য ভালো টুথকে কেটে ফেলতে হবে, বিকজ ভিজুয়ালাইজেশন, আমরা যেন অ্যাক্সেসটা ভালো হয় তার জন্য আমরা অনেক সময় ভালো দাঁতকেও কেটে ফেলি যে ভালো করে দেব, কিন্তু এখন আমরা এটা এখন আর করি না। Principles of cavity preparation. কার জিবি ব্ল্যাকের প্রিন্সিপালস। The preparation of cavity should be carried out in an orderly sequence. Following sequence are result. Number 1 sequence outline form. Number 2 resistance and retention form. একটা ক্যাভিটির আউটলাইন করতে হবে কোথায়, হয় ইনসাইজাল সারফেসে, না হয় লেভিয়াল সারফেসে, না হয় অক্লুশাল সারফেসে। আগে আমাকে আউটলাইন ফর্ম নিতে হবে, তারপরে হচ্ছে রেজিস্ট্যান্স অ্যান্ড রিটেনশন ফর্ম। রেজিস্ট্যান্স করতে হবে, রিটেনশন ফর্ম করতে হবে। রেজিস্ট্যান্স ফিলিংটা যেন ওই জায়গায় থাকবে, রিটেনশন হচ্ছে ফিলিংটা ওই জায়গায় থাকবে হচ্ছে রিটেনশন, আর রেজিস্ট্যান্স হচ্ছে মাস্টিকেশনে বের হয়ে না আসবে, দিস ইজ রেজিস্ট্যান্স। কনভেনিয়েন্স ফর্ম, ওই যে আগে বলা হয়েছে কনভেনিয়েন্টলি দেখতে পারবো তার জন্য কিছু অংশ কেটে ফেলি বাড়তি, দিস ইজ কনভেনিয়েন্ট ফর restoration. Removal of remaining carious dentin. আমরা ক্যারিয়াস ডেন্টিন টোটালটা ফেলে দিই, একটু আগে বলা হয়েছে এফেক্টেড ইনফেক্টেড সব ফেলে দিতে হয়। ফিনিশিং অফ দ্য এনামেল ওয়ালস অ্যান্ড মার্জিন, এবং এনামেল ওয়াল অ্যান্ড মার্জিনকে ফিনিশিং দিতে হবে। আমরা জানি এনামেলের মধ্যে একটা স্ট্রাকচার আছে, তার নাম হচ্ছে এনামেল রড। তো এনামেল রডের যে ফ্যাশনটা, এই ফ্যাশনটা হচ্ছে আমরা অক্লুশাল সারফেসে পিট অ্যান্ড ফিশারের মধ্যে কীভাবে ফ্যাশন, সেই ফ্যাশনটা হচ্ছে দুইটা বেইজের দিকে হচ্ছে ডাইভারজেন্ট অ্যান্ড অক্লুশাল সারফেসের দিকে কনভার্জেন্ট হচ্ছে কোথায়, অক্লুশাল সারফেসের এনামেলে, আর প্রক্সিমাল সারফেসের এনামেলে বেইজের দিকে হচ্ছে কনভার্জেন্ট আর সারফেসের দিকে হচ্ছে ডাইভারজেন্ট। এই জিনিসগুলো আমাকে জানতে হবে, তাহলে আমি ক্যাভিটি প্রিপারেশন করতে পারবো ইজিলি। এবং লাস্ট পয়েন্ট হচ্ছে টয়লেটিং অফ দ্য ক্যাভিটি, পরিষ্কার করতে হবে ক্যানেল বলছি ক্যাভিটিকে। ফর আন্ডারস্ট্যান্ডিং ক্যাভিটি প্রিপারেশন, knowledge of tooth anatomy and its related parts is mandatory. The direction of enamel rods. Enamel rods কি? Enamel rods is a collection of enamel prisms. Enamel rods একটা রড ঘুরে যখন আবার বেইজে চলে আসবে, ডেন্টিনো এনামেল জাংশনে চলে আসবে, তখন এনামেল রডকে বলা হয় স্ট্রিয়া অফ রেটজিয়াস। স্ট্রিয়া অফ রেটজিয়াস এগুলো পড়েছ, ইজ ম্যান্ডেটরি। দ্য ডিরেক্ট স্ট্রিয়া অফ রেটজিয়াস কোথায় থাকে? অলওয়েজ কাস্পের মধ্যে, অলওয়েজ ইনসাইজাল এইজের মধ্যে। ইনসাইজাল যে কর্নার, দুইটা কর্নারের মধ্যে একটা ঘুরে আসবে, আমি ছবি এঁকে দেখাবো, সেটা হচ্ছে স্ট্রিয়া অফ রেটজিয়াস। আর কিন্তু অক্লুশাল সার্ফের মধ্যেখানে একটা স্ট্রিয়া অফ রেটজিয়াস হচ্ছে না, সেটা গিয়ে উপরে শেষ হয়ে যাচ্ছে, এবং এই জন্য এনামেল ক্যারিজের পিট ক্যারিজ হচ্ছে, পিট ক্যারিজ কেমন দেখতে, অক্লুশালি হচ্ছে কনভার্জেন্ট, আর বেইজে ডেন্টিনো এনামেল জাংশনের মধ্যে হচ্ছে ডাইভারজেন্ট, ঠিক আছে? Enamel at various places, size and position of the pulp
the relation of the crown with the gingival tissue and other related factors must be kept in mind to facilitate proper cavity preparation. আমরা দেখি এটা একটু উল্টা হয়ে যাবে, এখানে দেখো এখানে হচ্ছে কনভার্জেন্ট উপরেরটা, এখানে আমি ডাইভার্জেন্ট নিচের দিকে, এখানে এইগুলো আর কনভার্জেন্ট স্মুথ সারফেস, আর নিচের দিকে ভার্টিক্যালি নিচের দিকে নামতে থাকবে। তো এখানে ধরা হয় +20, এটা হচ্ছে একদম 90 ডিগ্রি বাট জয়েন্ট এখানে ফর্মেশন করে, আর এখানে -10 নিচের দিকে নামতে থাকে। ওকে, দিস ইজ ডিরেকশন অফ এনামেল রডস। এটা স্বীকৃতি আছে, ভালো ছবিটা দেখে নিবা, স্বীকৃতি বইয়ে আছে, আমাদেরকে পড়তে হবে। এটা পরীক্ষাতে ধরা হয়, এনামেল রডের ডিরেকশন অফ এনামেল রডস। ওকে, দেখে নাও, শেরশাহ দেখতে পাচ্ছ, নাজমুল হাসান শেরশাহ দেখছে, রেজওয়ান। ওকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এই এনামেল রডের ডিরেকশন অক্লুশালি হচ্ছে 20+20, মিডিল পর্শনে হচ্ছে +90, আর করোনা রুট সার্ভাইকাল পর্শনে হচ্ছে -10। থ্যাংক ইউ। ক্রস সেকশনাল ভিউ অফ অ্যাঙ্গুলেশন অফ এনামেল রডস, এই ছবিটা আমরা একটু আগে দেখলাম। এখন আসো স্টেজ অ্যান্ড স্টেপস অফ টুথ প্রিপারেশন। একটু আগে বলেছিলাম আমরা টুথ প্রিপারেশনকে আমরা 2 ভাগে ভাগ করেছি। এটা আবার কম্পোজিটের সাথে খুব ভালো যায়। এটা করেছেন স্টুয়ার্ট বেন্ট, আর্ট অ্যান্ড সায়েন্স, যেটার মানে জনক বলা হয় স্টুয়ার্ট বেন্টকে, একজন অপারেটিভ বই লিখেছেন স্টুয়ার্ট বেন্ট। উনার এটা হচ্ছে ইনিশিয়াল টুথ প্রিপারেশন করেছেন, আর করেছেন হচ্ছে ফাইনাল টুথ প্রিপারেশন। ইনিশিয়াল টুথ প্রিপারেশন উনি আমাদের জিবি ব্ল্যাক বলেছিলেন আউটলাইন ফর্ম, রেজিস্ট্যান্স অ্যান্ড রিটেনশন ফর্ম, কনভেনিয়েন্স ফর্ম, রিমুভাল অফ রিমেইনিং ক্যারিয়াস ডেন্টিন, ফিনিশিং অফ দ্য এনামেল ওয়ালস অ্যান্ড মার্জিনস, টয়লেট অফ দ্য ক্যাভিটি। এই 6টা পয়েন্ট দিয়েছেন জিবি ব্ল্যাক, বাট স্টুয়ার্ট বেন্ট বলেছেন 2টা ভাগে ভাগ করেছেন উনি, ইনিশিয়াল টুথ প্রিপারেশন অ্যান্ড ফাইনাল টুথ প্রিপারেশন। ওটা আবার কম্পোজিটের সাথে ভালো যায়। সেটা হচ্ছে স্টেপ 1 হচ্ছে আউটলাইন ফর্ম অ্যান্ড ইনিশিয়াল ডেপথ। উনি আবার একটা শব্দ লাগিয়েছেন, আউটলাইন ফর্ম অ্যান্ড ইনিশিয়াল ডেপথ। 1 নাম্বার সেটা হচ্ছে ইনিশিয়াল টুথ প্রিপারেশন। আমরা একটু আগে পড়েছি ইনিশিয়াল টুথ প্রিপারেশন অ্যান্ড ফাইনাল টুথ প্রিপারেশন। সেই ইনিশিয়াল টুথ প্রিপারেশনের স্টেপ 1 হচ্ছে আউটলাইন ফর্ম অ্যান্ড ইনিশিয়াল ডেপথ। আউটলাইন ফর্ম অ্যান্ড ইনিশিয়াল একটা ডেপথ তৈরি করতে হবে। স্টেপ 2তে হচ্ছে প্রাইমারি রেজিস্ট্যান্স ফর্ম। ওইখানে প্রাইমারি রেজিস্ট্যান্স অ্যান্ড রিটেনশন একসাথে ছিল, এখানে উনি ডিভাইডেশন করেছেন। স্টেপ 3তে নিয়েছেন প্রাইমারি রিটেনশন ফর্ম, আর 4-এ দিয়েছেন কনভেনিয়েন্স ফর্ম। এই 4টা স্টেপকে বলা হয়েছে ইনিশিয়াল টুথ প্রিপারেশন। ক্লিয়ার? আবার বলি, স্টেপ 1 আউটলাইন ফর্ম অ্যান্ড ইনিশিয়াল ডেপথ, আউটলাইন ফর্ম অ্যান্ড ইনিশিয়াল ডেপথ। সেকেন্ড পয়েন্ট হচ্ছে প্রাইমারি রেজিস্ট্যান্স ফর্ম, প্রাইমারি রিটেনশন ফর্ম, অ্যান্ড লাস্ট স্টেপ 4 হচ্ছে ইনিশিয়াল টুথ প্রিপারেশনের স্টেপ 4 নাম্বার হচ্ছে কনভেনিয়েন্স ফর্ম। ফাইনাল টুথ প্রিপারেশনকে উনি আবার আরও 4টা ভাগে ভাগ করেছেন, 5টা ভাগে ভাগ করেছেন। আগে ছিল 4টা, আর এখন হচ্ছে আরও 5টা, এই হচ্ছে টোটাল 9টা। তো ফাইনাল টুথ প্রিপারেশন ক্যান বি ডিভাইডেড ইন 5 স্টেপ। নাম্বার 1 স্টেপ অর স্টেপ 5, আমরা স্টেপ 5 বলবো, এখানে আগে 4টা পড়েছি। ফাইনাল টুথ প্রিপারেশনের স্টেপ 5 ইজ রিমুভাল অফ এনি রিমেইনিং ইনফেক্টেড ডেন্টিন। এখানে উনি কিন্তু ইনফেক্টেড ডেন্টিনকে রিমুভ করছেন, এফেক্টেড ডেন্টিনকে কিন্তু উনি রেখে দিয়েছেন, তাই না? তাইলে রিমুভাল অফ এনি রিমেইনিং ইনফেক্টেড ডেন্টিন অ্যান্ড ওল্ড রেস্টোরেশন, এটা স্টুয়ার্ট বেন্ট বলেছেন। স্টেপ 6 পাল্প প্রোটেকশন ইফ ইন্ডিকেটেড। আমার পাল্পকে যদি প্রোটেকশন করতে হয় তাহলে অবশ্যই পাল্প প্রোটেকশন করতে হবে, সেটা লাইনার দিয়ে হোক বা বেস দিয়ে হোক আমাকে করতে হবে। স্টেপ 7 সেকেন্ডারি রেজিস্ট্যান্স অ্যান্ড রিটেনশন ফর্ম। অনেক সময় সেকেন্ডারি রেজিস্ট্যান্স, সেকেন্ডারি রিটেনশন আমাকে দিতে হতে পারে। স্টেপ 8 প্রসিডিউরস ফর ফিনিশিং
অফ দ্য এক্সটার্নাল ওয়াল, এটা আবার সেম এজ এনামেলের ওয়ালটাকে আমার মেনটেন করতে হবে, এনামেল যেন হ্যাঙ্গিং না হয়, এই কথাটা খুব ইম্পর্টেন্ট। অনেক সময় অক্লুশাল সারফেসের পিট অ্যান্ড ফিশারের পাশে যে এনামেল রডস থাকে সেই জায়গায় কাটলে অনেক সময় দেখা যায় কি হ্যাঙ্গিং এনামেল থেকে যায়, হ্যাঙ্গিং রড থেকে যাবে, যে রড ডোন্ট টাচেস দ্য বেস অফ দ্য বেসটা কি ডেন্টিনো এনামেল জাংশনকে টাচ করবে, তখন কি হতে পারে মাস্টিকেশনে ওই জায়গাটা ফ্র্যাকচার হয়ে ওই এনামেল উঠে যেতে পারে। এই জন্য ফুল লেন্থের এনামেল রড থাকতে হবে, থেকে ডেন্টিনো এনামেল জাংশন টু অক্লুশাল সারফেস অর আউটার সারফেস, সেখানে কোনো হ্যাঙ্গিং এনামেল রড থাকতে পারবে না। আমি একটু পরেই ছবি এঁকে দেখাচ্ছি। আর উনি আমাদের স্টুয়ার্ট বেন্টের লাস্ট পয়েন্ট হচ্ছে স্টেপ 9, উনি বলেছেন ফাইনাল প্রিপারেশন হচ্ছে ক্লিনিং, ইন্সপেকশন অ্যান্ড সিলিং, তারপরে এখানে বলেছেন ক্লিন করতে হবে। এই হচ্ছে আমাদের স্টুয়ার্ট বেন্টের 9টা পয়েন্ট, সেটা ভাগ করেছেন উনি ইনিশিয়াল টুথ প্রিপারেশন অ্যান্ড ফাইনাল টুথ প্রিপারেশন। ইনিশিয়াল টুথ প্রিপারেশনে হচ্ছে 4টা পয়েন্ট অ্যান্ড ফাইনাল টুথ প্রিপারেশনে হচ্ছে 5টা পয়েন্ট। ওকে, আচ্ছা, আমরা এখানে একটা জিনিস পেয়েছিলাম সেকেন্ডারি রেজিস্ট্যান্স অ্যান্ড রিটেনশন ফর্ম। অনেক সময় অ্যামালগাম ফিলিংয়েও সেকেন্ডারি রিটেনশন দিতে হতে পারে, অনেক সময় কম্পোজিটেও দিতে হতে পারে। দ্য সেকেন্ডারি রিটেনশন অ্যান্ড রেজিস্ট্যান্স ফর্মস আর অফ 2 টাইপস, একটা হচ্ছে মেকানিক্যাল প্রিপারেশন ফিচার্স, আর একটা হচ্ছে ট্রিটমেন্ট অফ দ্য প্রিপারেশন ওয়ালস উইথ ইচিং, প্রাইমিং অ্যান্ড অ্যাডহেসিভ ম্যাটেরিয়ালস। অনেক সময় প্রাইমিং হচ্ছে একটা সেকেন্ডারি রিটেনশন, ইচিংটা হচ্ছে আমরা যদি বলি ইচিংটা অনেকটা কন্ট্রোভার্সিয়াল, ইট ক্যান বি প্রাইমারি রিটেনশন, ইট ক্যান বি সেকেন্ডারি, বাট প্রাইমিং অলওয়েজ সেকেন্ডারি রিটেনটিভ মেজার। আর মেকানিক্যাল প্রিপারেশনের মধ্যে আছে আমরা অনেক সময় গ্রুপ দিই, অনেক সময় স্লট দিই, অনেক সময় কুপস দিই, অনেক সময় বেভেলিং মার্জিন করি। এই বেভেলিং মার্জিনকে বলা হচ্ছে স্কার্ট, SKIRT স্কার্ট। অ্যান্ড অনেক সময় পিন দেওয়া হয়, পিন দেই আমরা কোথায়? পিন এনামেলের ডেন্টিনের মধ্যে পিন দিলে হয়, এক্সট্রা রিটেনশন হয়। আর হচ্ছে স্লট প্রিপারেশন করি, প্লেসমেন্ট অফ ইচেন্ট, প্রাইমার অর অ্যাডহেসিভ অন প্রিপেয়ার্ড ওয়াল, দ্যাট ইজ ইচেন্ট। অনেক সময় আমরা অনেক জায়গায় দেখছি আবার বলেছে যে ইচেন্ট ইজ এ প্রাইমারি রিটেনশন, বাট প্রাইমার ইজ এ সেকেন্ডারি রিটেনশন, অর এনি অ্যাডহেসিভ বন্ডিং ইজ এ সেকেন্ডারি রিটেনশন। ওকে, আচ্ছা, আমরা এই ছবিগুলো একটু দেখে নেই যে কূপটা কোথায় তৈরি করি। আমি একটু দেখাই, এটা একটু দেখাই। এই যে এই ছবিতে দেখো আমি এনামেল রডকে হ্যাঙ্গিং এ দেখাইছি। এই যে এনামেল ক্লাস 1 কেভিটি অ্যামালগাম ফিলিং এর সময় আমরা এইভাবে প্রিপারেশন দিই, উপরেরটা হচ্ছে কনভার্জেন্ট, নিচেরটা হচ্ছে ডাইভার্জেন্ট। এতে কি হয়, এই জায়গার এনামেলটা ঝুলন্ত থেকে, এনামেল রডটা ঝুলন্ত থেকে যায়। তাতে কি হয়, ফিলিং দেওয়ার পরে মাস্টিকেশনের পরে এই জায়গাটা ফ্র্যাকচার হয়ে চিপ আউট হয়ে যাবে, এই জায়গাটা ফ্র্যাকচার হয়ে চিপ আউট হয়ে যাবে, বিকজ এই রডগুলা ডোন্ট টাচেস দ্য বেস, সে কখনো বেসকে টাচ করছে না। বেসটা হচ্ছে ডেন্টিনো এনামেল জাংশন, এটা হচ্ছে ঝুলন্ত এনামেল রড। আর এই রডগুলো হচ্ছে একটা রড সার্কেল করে আবার বেসে চলে আসে এইভাবে। এই রডকে আমরা বলি স্ট্রিয়া অফ রেডিয়াস, স্ট্রিয়া অফ রেডিয়াস, তাই না? একটু ছবি আঁকি এখানে, আবার একটু ছবি আঁকি দেখি। এই যে এইভাবে ঘুরে ঘুরে আসে, এইভাবে ঘুরে ঘুরে আসে, আমি এইভাবে ঘুরে ঘুরে আসে, এইগুলোকে বলছে স্ট্রিয়া অফ রেডিয়াস। আর এখানে ঝুলন্ত, অনেক সময় ঝুলন্ত রড থেকে যাবে, ঝুলে থাকবে, বেসমেন্টকে টাচ করবে না। তখন কি হবে, মাস্টিকেশনের ফলে এই জায়গাটা চিপ আউট হবে, এনামেলটা উঠে যাবে এবং ফিলিংটা ডিসলজড হবে, ফিলিংটা ছুটে আসবে, থাকবে না ওই জায়গায়। এই জন্য আমার এনামেল রডের ডিরেকশনটা আমাকে জানতে হবে। দিস ইজ অ্যানাটমি অফ এনামেল। একটা গেল। 2 নম্বর কথা হচ্ছে আমরা অনেক সময় স্লট প্রিপারেশন করি, অনেক সময় জিঞ্জিভাল ফ্লোরের মধ্যে একটা গর্ত করি, হরিজন্টালি লম্বা করে জিঞ্জিভাল ফ্লোরের মধ্যে। এই যে বাড়তি একটা গর্ত করলাম, এই বাড়তি গর্তটাকে বলছি স্লট, এই জায়গাতে এই স্লট বলছি। আর অনেক সময় এই লাইন অ্যাঙ্গেল, এই যে লাইন অ্যাঙ্গেল, এই ভার্টিক্যাল লাইন অ্যাঙ্গেল বরাবর একটা
গর্ত করি, এটাকে বলি আমরা গ্রুপ। আর অনেক সময় আমরা ওই এই যে এই একটা ওয়াল, এই একটা ওয়াল আর এই একটা ফ্লোর, এইখানে একটা পয়েন্ট অ্যাঙ্গেল হয়েছে, এই পয়েন্ট অ্যাঙ্গেলের মধ্যে ডাইরেক্ট একটা গ্রুপ একটা গর্ত করি, সেটাকে বলি আমরা কুব। আর হরিজন্টাল একটা লাইন অ্যাঙ্গেল আছে, সেইখানে যদি আমরা ছোট ছোট গর্ত করি, সেটাকে বলি আমরা লক। বাস, ঠিক আছে, এইটুকু আমরা জানি। তাহলে আমরা দিস ইজ সেকেন্ডারি রিটেনশন। কি কি নাম পেলাম সেকেন্ডারি রিটেনশনের মধ্যে? একটা পেয়েছি স্লট, একটা পেয়েছি কুব, একটা পেয়েছি গ্রুপ, একটা পেয়েছি স্কার্ট। যেমন আমরা স্কার্ট দিচ্ছি অ্যামালগাম রেস্টোরেশনের জন্য, বেবেলিং করছি যে কোনো একটা এক্সটার্নাল সারফেসকে, দিস ইজ স্কার্ট। এই বেবেলিংটাই যখন কম্পোজিটের জন্য করছি তখন এই বেবেলিংটাই তখন বেবেলিং বলি, তখন স্কার্ট বলা হয় না। এটি এক্সট্রা রিটেনশন ফর কম্পোজিট রেস্টোরেশন আমরা পড়ব, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা চলে যাই কম্পোজিট রেস্টোরেশন। আমরা আজকের মেইন যে পড়াটা সেটা হচ্ছে কম্পোজিট রেস্টোরেশনের cavity preparation. Basically, the tooth preparation for a composite restoration includes the following: removing the fault, defect, or old material or friable tooth structure. আমরা কি কি রিমুভ করব? রিমুভিং দ্য ফল্ট, যেটা ফল্ট আছে সেটাকে রিমুভ করে দিলাম। ডিফেক্ট, ওল্ড ম্যাটেরিয়াল, ওল্ড রেস্টোরেটিভ ম্যাটেরিয়াল, সেটাকে আমরা রিমুভ করে দিলাম। ফ্রায়াবল টুথ স্ট্রাকচারকে আমরা রিমুভ করে দিলাম। এক নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে ক্রিয়েটিং প্রিপেয়ার্ড এনামেল মার্জিন অফ দ্য আমরা আগে পড়েছি অ্যামালগামের মধ্যে 90 ডিগ্রি বাট জয়েন্ট হবে, লাইন অ্যাঙ্গেল হবে, কিন্তু কম্পোজিট রেস্টোরেশন আমরা লাইন অ্যাঙ্গেলটাকে অ্যাভয়েড করব, লাইন অ্যাঙ্গেলটাকে ইনক্রিজ করে দিব। সে হচ্ছে ক্রিয়েটিং এ প্রিপেয়ার্ড এনামেল মার্জিন অফ 90 ডিগ্রি বাট জয়েন্ট ক্যান বি গ্রেটার অর ডিমিনিশড। আমরা কোনো বাট জয়েন্ট দিব না, সেটাকে আমরা বাট জয়েন্টটাকে কি করব? ফিশার বার দিয়ে কেটে ফেলবো। এবং ইনক্রিজ 90 ডিগ্রিজ ইউজুয়ালি প্রিপেয়ার্ড, সেটা আমরা কিভাবে করব সেটা আমরা একটু পরে বলবো। ক্রিয়েটিং 90 ডিগ্রি অর বাট জয়েন্ট কেবো সারফেস মার্জিন অর রুট সারফেস। আমরা শুধু বাট জয়েন্ট যদি দেই, সেটা কোথায় থাকবে? যে ফিলিংটা এনামেল এবং সিমেন্টাম কানেক্টেড করছে, সেখানে আমরা সিমেন্টামের মধ্যে দিতে পারি, কিন্তু এনামেলের মধ্যে বাট জয়েন্ট দিব না, না দিলেও চলবে। আচ্ছা, ডিফারেন্সেস বিটুইন দেন অ্যামালগাম রেস্টোরেশন অ্যান্ড কম্পোজিট রেস্টোরেশন। মেইন ডিফারেন্সটা কোথায়? লেস আউটলাইন এক্সটেনশন, অ্যাডজাসেন্ট সাসপিশিয়াস অর এট রিস্ক এরিয়াস, গ্রুপস অর পিটস মে বি সিল্ড রেদার দেন রেস্টোর্ড। আমরা সিল করব, রেস্টোর্ড করব না। আর লেস আউটলাইন এক্সটেনশন, আউটলাইনের যে এক্সটেনশনটা লেস হবে। আচ্ছা, an axial or palpal wall, axial wall is a vertical wall, palpal wall is a floor of the palpal wall. আপনারা কোথায় মনে রাখতে হবে? অ্যামালগাম রেস্টোরেশনে এই অ্যাক্সিয়াল ওয়াল, পালপাল ওয়াল ইউনিফর্ম হয়, কিন্তু আমরা কম্পোজিটে ইউনিফর্মের প্রয়োজন নাই। যেভাবে আছে সেভাবে একটা ফর্ম দিতে পারি আমরা। বলেছে an axial or palpal wall or both of varying depth। কোথায়? ভেরিয়াস টাইপ অফ ডেপথ হতে পারে, সেখানে ফ্লোর অ্যান্ড পালপাল ওয়াল স্মুথ হতে হবে না, এবং 90 ডিগ্রি অ্যাঙ্গেল হতে হবে না, ইসমাসের প্রয়োজন নাই। আমরা যে অ্যামালগামে ক্লাস 2 কেভিটি প্রিপারেশন করছি, সেখানে আমরা দরকার একটা ফ্লোর হলেই হবে। ইনকর্পোরেশন অফ এন এনামেল বেবেল অ্যাট সাম এরিয়াস। কিছু কিছু এরিয়াতে আমরা এনামেল বেবেল করতে পারি, মেইনলি অক্লুশাল সারফেসে করতে পারি। অনেক সময় জিঞ্জিভাল, ক্লাস 2 কেভিটির জিঞ্জিভাল সারফেসে আমরা অনেক সময় বেবেলিং করি। ওকে, বেবেলিংটা কেন করি সেটা আমরা করব, ঠিক আছে? টুথ প্রিপারেশন ওয়ালস বিইং রাফ। আমাদের টুথ প্রিপারেশন যদি রাফ হয় কম্পোজিটের জন্য, তাতে কি হবে? ইনক্রিজ দ্য সারফেস এরিয়া অ্যান্ড ইনক্রিজ দ্য কি হবে? এনামেল রডস। তাহলে এনামেল রডস এক্সপোজড বেশি হবে, এবং সেই ডেন্টিনের মধ্যে কি হবে? আমরা ডেন্টিনার টিবিউলসের চেয়ে আমরা কার প্রয়োজন? পেরিটিবিউলার ডেন্টিনের প্রয়োজন বেশি এবং ইন্টারটেবিউলার ডেন্টিনের প্রয়োজন বেশি, যেখানে
ইচিং হবে এবং সেখানে কি হবে, কি ফর্মেশন হবে, মাইক্রোপোর হবে ডেন্টিনে। আর এনামেলের মধ্যে মাইক্রোপোর কোথায় হয়, মাইক্রোটা হয় এনামেল রডের মধ্যে, এবং ইন বিটুইন রডের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে ম্যাক্রো। এই জিনিসগুলো আমার ক্লিয়ারলি জানতে হবে, সেটা আমাদের আজকে এটা আমি বলছি না, আমি আজকে প্রিপারেশন পড়াচ্ছি। আর লাস্ট পয়েন্ট হচ্ছে পসিবল ইউজ অফ এ ডায়মন্ড স্টোন। আমরা ডায়মন্ড স্টোন দিয়ে কি করব, প্রিপারেশনটা করলে কি হবে, ওটা রাফ হবে ফর কম্পোজিট রেস্টোরেশন। ওকে, টাইপস অফ কম্পোজিট টুথ প্রিপারেশন। আসো আমরা কম্পোজিটের টুথ প্রিপারেশন কয় ধরনের। কম্পোজিটের টুথ প্রিপারেশন এটা বলেছেন কে, স্টুয়ার্ট ভেন্ট, উনি বলেছেন 5 টাইপস। স্টুয়ার্ট ভেন্ট বলেছেন 5 টাইপস। নাম্বার 1 কনভেনশনাল, যেটা অনেক দিন থেকে চলে আসছে, ইজ এ সিমিলার টু অ্যামালগাম রেস্টোরেশন, ইট ইজ এ কনভেনশনাল, যেটা এখন আমরা আর করি না কিন্তু পড়তে হবে। 2 নাম্বার আছে বেবেলড কনভেনশন, কোথায় কোথায় আমরা বেবেলিং, ওই কনভেনশনাল প্রিপারেশনের অক্লুশাল সারফেস অর ক্যাবো সারফেস মার্জিনকে আমরা অনেক সময় বেবেলিং করি। বেবেলিং করলে কি হবে, ওই রডের ইয়েটা বাড়বে, আমরা এনামেল রডের স্ট্রাকচারটা বাড়বে। যদি এনামেল রড বেশি পাই তাহলে এনামেল রডের মধ্যে কি ইচিং করি আমরা, ইচিং করার পরে মাইক্রোপোর হয়, মাইক্রো ট্যাগ হয়, মাইক্রো ট্যাগ ফর্মেশন হয়। মাইক্রোস্কোপিক্যালি যে ট্যাগটা হয় সেটা কোথায় হয়, এনামেল রডের মধ্যে। তাহলে বেবেলিং করলে এনামেল রড এক্সপোজড বেশি হবে, ইচিং বেশি হবে, রিটেনশন ভালো হবে। তাহলে নাম্বার 2 হচ্ছে বেবেলড কনভেনশনাল ফর কম্পোজিট রেস্টোরেশন। নাম্বার 3 হচ্ছে মডিফাইড কনজারভেটিভ, যেভাবে আছে সেভাবেই থাকবে, একটু মডিফিকেশন করে নিব, কিভাবে করব সেটা আমরা একটু পরে বলবো। তারপর হচ্ছে বক্স অনলি, আমরা একটু আগে একটা ছবি দিয়েছি, বক্স প্রিপারেশন, দেখো একটা ছবি আমি দিয়েছি তখন 7:30 বা 8টার দিকে একটা ছবি দিয়েছি, দিস ইজ বক্স প্রিপারেশন। বক্স প্রিপারেশন আর স্লট প্রিপারেশন। বক্স প্রিপারেশন হবে বক্সের মতো, কিন্তু এন্ট্রেন্সটা হবে অক্লুশাল সারফেস থেকে, এবং একটা মার্জিনাল রিস্ককে গেইনিং করে আমরা ভিতরে যাব। মার্জিনাল রিস্ককে আমরা কাটবো, কেটে ভিতরে দেখবো, ডাইরেক্টলি নামবো, বক্সের মতো হবে। আমি একটু আগে ছবি দিয়েছি, তারপর আমরা একটু ছবি দেখে নেই। বক্স প্রিপারেশনের ছবি আমার এখানে আছে। দিস ইজ বক্স প্রিপারেশন, দিস ইজ বক্স প্রিপারেশন, দেখো দিস ইজ বক্স প্রিপারেশন, ঠিক আছে। ডাইরেক্টলি এখানে কোনো আমরা ডপটেল দিচ্ছি না, কোনো ইসমাস দিচ্ছি না, ডাইরেক্ট বক্স প্রিপারেশন করেছি, বক্স প্রিপারেশন। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে স্লট প্রিপারেশন। স্লট প্রিপারেশন হবে প্রক্সিমাল ক্যারিজ, ক্লাস 2 কেভিটির জন্য প্রক্সিমাল ক্যারিজ, কিন্তু তার গেইনিং এন্ট্রেন্স হবে ফেসিয়াল থেকে অর লিঙ্গুয়াল থেকে, মেইনলি ফেসিয়াল থেকে, সেটা অক্লুশাল সারফেস থেকে না। তাহলে দুইটা ডিফারেন্সটা কি, স্লট প্রিপারেশন অ্যান্ড বক্স প্রিপারেশন। বক্সের মতো স্লটটা লম্বাটে, হরিজন্টালি লম্বা, কোথায় হচ্ছে জিঞ্জিভাল মার্জিনের উপরে, স্লট প্রিপারেশন, স্লট, এবং তার গেইনিং এন্ট্রেন্সটা কোথায় হচ্ছে, ফেসিয়াল থেকে, এবং ইট ইজ হরিজন্টাল। কিন্তু বক্স প্রিপারেশন অলওয়েজ ভার্টিক্যালি, তার গেইনিং এন্ট্রেন্স কোন দিকে হচ্ছে, অক্লুশাল সারফেস থেকে। আমরা কি করছি, মার্জিনাল রিস্ককে ভেদ করে নিচের দিকে নামছি, মার্জিনাল রিস্ককে কেটে ফেলতে হবে কিছুটা, তারপর নিচের দিকে নামবো ডাইরেক্টলি। দিস ইজ known as box preparation. The difference between box and slot are this is. তো আমরা কি পেলাম, 5টা কেভিটি প্রিপারেশন পেলাম। নাম্বার 1 কনভেনশনাল, নাম্বার 2 বেবেলড কনভেনশনাল, নাম্বার 3 মডিফাইড কনজারভেটিভ, নাম্বার 4 স্লট প্রিপারেশন, নাম্বার 4 বক্স প্রিপারেশন, নাম্বার 5 স্লট প্রিপারেশন। তাহলে 5টা প্রিপারেশন আমরা পেয়ে গেলাম। তারপরে আমরা যাই প্রিপারেশন, প্রিরিকুইসাইট ফর টুথ প্রিপারেশন। আমার কিছু থাকতে হবে, ক্রাইটেরিয়া বা তার ফরম্যাট বা তার কিছু প্রয়োজনীয়তা থাকতে হবে একটা ফিলিংয়ের জন্য বা একটা রেস্টোরেশনের জন্য। নাম্বার 1 ইউজ রাবার ড্যাম ফর অপটিমাল আইসোলেশন অফ ওয়ার্কিং এরিয়া। আমরা কম্পোজিট রেস্টোরেশনের জন্য মাস্ট রাবার ড্যাম ইউজ করতে হবে, রাবার ড্যাম মাস্ট, এটা তো কথাই নাই, এটা তো মার্সি নাই। নাম্বার 2
ইউজ ইয়েলো ফিল্টার ফর অপারেটিং লাইট। আমার যে লাইট আছে চেয়ারের সাথে, সেই লাইটের যদি দেখি যে ওইটা দিয়ে পলিমারাইজেশন হয়ে যাচ্ছে, ওইখানে একটা ইয়েলো ফিল্টার লাগাই দিতে হবে। তাহলে ইয়েলো ফিল্টারকে ওভারকাম করে এটা পলিমারাইজড হবে না এবং আমি ইচ্ছা মতো আমার শেপ দিতে পারবো। নাম্বার 3, টেক প্রপার প্রিকশনস টু প্রটেক্ট আইজ। আমার আইকে প্রটেক্ট করতে হবে। নাম্বার 4, ইউজ টেফলন কোটেড ইনস্ট্রুমেন্ট। আমার ফুল সেট থাকতে হবে টেফলন কোটেড ইনস্ট্রুমেন্ট, এবং টেফলন কোটেড ইনস্ট্রুমেন্ট যদি আমি ইউজ করি তাতে কি হবে, ওই ইনস্ট্রুমেন্টের সাথে ফিলিংটা উঠে আসবে না। এই হচ্ছে অ্যাডভান্টেজ। এই 4টা পয়েন্ট আমরা জিজ্ঞেস করি, এটা বলতে হবে 4টা পয়েন্ট। ওকে, প্রথম যে প্রিপারেশনটা ছিল সেটা হচ্ছে কনভেনশনাল প্রিপারেশন, সেম অ্যাজ অ্যামালগাম রেস্টোরেশন। দ্য প্রাইমারি ইন্ডিকেশন ফর conventional tooth preparation in composite restoration are preparations located on root surface non-enamel areas. তাহলে এনামেলের নিচে হচ্ছে নন এনামেল এরিয়া, দ্যাট ইজ সিমেন্টাল এরিয়া। নাম্বার 2, moderate to large class 1 and class 2 restoration। আমরা ক্লাস 1 and class 2 restoration অনেক সময় আগে করতাম, এখন আর করি না। নাম্বার 2 হচ্ছে beveled conventional। ওই কনভেনশনালকেই বেভেলিং করে দিচ্ছি। বেভেলড কনভেনশনাল টুথ প্রিপারেশন আর সিমিলার টু কনভেনশনাল প্রিপারেশন ইন দ্যাট দ্য আউটলাইন ফর্ম হ্যাজ এক্সটার্নাল বক্স লাইন ওয়াল বাট উইথ সাম বেভেলড এনামেল মার্জিন। আউটলাইন প্রিপারেশন ছিল একটা বক্সের মতো। আমি কি করলাম, এই বক্সটার মাথাটাকে কেটে দিলাম, বেবেলিং করে দিলাম। তাহলে সারফেসটা বড় হয়ে গেল এবং এনামেল রডের এক্সপোজড হলো কাটার সাথে সাথে, এবং আমরা ইচিং করতে পারছি। এনামেল রডকে ইচিং করছি। এনামেল রডের মধ্যে ইচিং হলে কি হচ্ছে, মাইক্রো পোর হচ্ছে, মাইক্রো ফোরামেন হচ্ছে, মাইক্রো পোরোসিটি হচ্ছে, এবং এনামেলের সাথে ম্যাচ হয় কম্পোজিটের ভালো। এনামেলের আরেকটা সাবস্টিটিউট বলা হয় কম্পোজিট, এটা আমরা সবাই জানি। এবং রেস্টোর এ লার্জ এরিয়া, আমরা লার্জ এরিয়াকে রেস্টোর করতে পারছি। আমরা বেবেলিং করার অ্যাডভান্টেজটা একটু পরে পড়ব। থার্ড ওয়ান হচ্ছে মডিফাইড কনজারভেটিভ। আমরা মডিফাইড কনজারভেটিভলি প্রিপারেশন করব, যেটা আছে সেটাই রেখে দিব, বাট একটু প্রিপারেশন করে নিব। মডিফাইড টুথ প্রিপারেশনস ফর কম্পোজিট রেস্টোরেশনস হ্যাভ নাইদার স্পেসিফাইড ওয়াল কনফিগারেশন। সেখানে কোনো অ্যাঙ্গেল নাই, লাইন অ্যাঙ্গেল, পয়েন্ট অ্যাঙ্গেল, কিচ্ছু নাই। স্পেসিফাইড ওয়াল নাই, কনফিগারেশন নাই। নর স্পেসিফাইড পালপাল অর অ্যাক্সিয়াল ডেপথ। ওইখানে পালপাল অ্যান্ড অ্যাক্সিয়াল ডেপথেরও আমার প্রয়োজন নাই। দ্য অবজেক্টিভ অফ দিস প্রিপারেশন ডিজাইন আর টু রিমুভ দ্য ফল্ট অ্যাজ কনজারভেটিভলি। যে ডিফেক্টটা ছিল আমরা শুধু সেই ডিফেক্টকেই রিমুভ করে ফেলবো। আর টু রিমুভ দ্য ফল্ট অ্যাজ কনজারভেটিভলি অ্যাজ পসিবল অ্যান্ড টু রিলাই অন দ্য কম্পোজিট বন্ড টু টুথ স্ট্রাকচার। এবং তার বিশ্বাস করাতে হবে যে ওইখানে কম্পোজিট বন্ড হবে ফর ইচিং টুথ স্ট্রাকচার, টু রিটেইন দ্য রেস্টোরেশন ইন দ্য টুথ, আমাদের রিটেনশন হবে। Modified preparation are indicated primarily for the initial restoration of smaller cavitated carious lesion usually surrounded by enamel and for correcting enamel defect. Okay, আমরা সেটাই করে ফেলবো। তারপর বক্স প্রিপারেশন একটু আগে বলেছি, ইট অলসো মডিফাইড ফর্ম অ্যান্ড এন্ট্রান্স গেইন থ্রো অক্লুশাল সারফেস পায়ার্সিং মার্জিনাল রিজেস। ঠিক আছে, এই ছবিটা আমরা দিচ্ছি। আমরা কিন্তু ছবি দিয়েছি, আমি সব ছবি আগে দিয়েছি। স্লট প্রিপারেশন, মডিফাইড টুথ প্রিপারেশন, সবার ছবি আমি কিন্তু আগে পোস্ট দিয়েছি। স্লট প্রিপারেশন, তারপর আমরা যেটা লাগবে সেটা আবার দিব না। স্লট প্রিপারেশন ইট ইজ এ modified form of tooth preparation gaining entrance through facially, and it is horizontally and which don't touches occlusal surface and violation of marginal ridge, don't violation of marginal ridge, সে মার্জিনাল রিজকে ভায়োলেশন করবে না। এবং এর এন্ট্রান্স হবে অবশ্যই ফেশিয়াল থেকে, এবং ফেশিয়াল থেকে আমরা ম্যাট্রিক্স দেওয়ার ইনজেক্টেবল ফরম্যাটে আমরা ফিলিং করতে পারি। দিস ইজ স্লট প্রিপারেশন। ওকে, তাহলে আমরা স্লট প্রিপারেশন দেখো কিভাবে করছি। দিস ইজ স্লট প্রিপারেশন। ফেশিয়াল থেকে গেইনিং এন্ট্রান্স হচ্ছে ইজ এ প্রক্সিমাল সারফেস
এটা হচ্ছে আমরা আগে দেখাইছি একটা কেরিজ কোথায় হয়েছে, প্রক্সিমাল সারফেসে। তোমার এটা গেইনিং এন্ট্রেন্স, আমরা চাইলে এটাকে এই মার্জিনাল রিচকে আমরা হ্যাম্পার করছি না, আমরা এই দিক থেকে কেটে ফেলতেছি, তাহলে এটা ইন্ট্যাক্ট থাকছে। ইট ইজ এ স্ট্রাকচার টিস্যু লস কম হচ্ছে। দেখো এইটাকে এইখান থেকে যদি প্রিপারেশনটা করতাম, এইখান থেকে যদি প্রিপারেশন করতাম তাহলে সেটার নাম হয়ে যেত বক্স প্রিপারেশন, এবং মার্জিনাল রিচটা কি হতো, লস হতো, লস্ট হয়ে যেত, তাই না? এবং আমরা প্রিপারেশন করেছি এই জায়গাতে, এবং লাস্টে আমরা একটা সেকশন করেছি। সেকশন করার পর দেখলাম যে ক্যাভিটি প্রিপারেশন দিস ইজ, এটা দেখাইছি আমরা প্রক্সিমাল সারফেস। প্রক্সিমাল সারফেসে গেইনিং এন্ট্রেন্স হয়েছে ফেসিয়ালি অথবা লিঙ্গুয়ালি, কিন্তু লিঙ্গুয়ালি করা টাফ, ফেসিয়াল থেকেই করতে হয়। ঠিক আছে, আচ্ছা এখন আসো আমরা নিউ ফরমেশনে চলে যাই। নিউ ডিজাইন ফর ক্যাভিটি প্রিপারেশন ইন পোস্টেরিয়র কম্পোজিট। ঠিক আছে, 25 years আফটার দেয়ার ইনসেপশন আমরা ইউজ করে আসছি এই প্রিপারেশনটা, আগের যতগুলা ছিল। পোস্টেরিয়র কম্পোজিট রিমেইন আনপ্রেডিক্টেবল in compares onto amalgam restorations. Posterior composite show significantly higher failure rates, are more costly, take longer to place, have more post-operative symptoms, leak, stain, leak, micro leakage hote pare, stain hote pare, chip out hote pare, and cause foot infection. Okay, most studies have shown that class 1 and class 2 composite have a significantly higher failure rate than amalgam restoration. Amalgam restoration এর চেয়ে কম্পোজিটের 1-2 বেশি ফেলিউর হয়। এই ফেলিউরকে ওভারকাম করা হয়েছে বর্তমান যুগে। GB Black cavity shapes weaken the posterior dentition and lead to fracture in even the most conservative applications. Sharp line angle are only a small part of the problem. একটা লাইন অ্যাঙ্গেলে কিন্তু ফ্র্যাকচার হতে পারে, একটা বাট জয়েন্টেই ফ্র্যাকচার হয়। জয়েনিং দ্য অক্লুসাল টু দ্য ইন্টারপ্রক্সিমাল ইজ দ্য ওর্স্ট পসিবল ডিজাইন। আমরা কি করছি, ক্লাস 1 কেভিটিতে, সরি ক্লাস 2 কেভিটিতে অ্যামালগাম রেস্টোরেশনের জন্য বা আগে কনভেনশনাল কি করতাম, অক্লুসাল আর প্রক্সিমালকে জয়েন করে দিতাম। অক্লুসাল আর ইন্টারপ্রক্সিমালকে জয়েন করা হতো, তাতে ফ্র্যাকচারের চান্স বেশি। এখানে এই কথাটা বলছি আমরা, জয়েনিং দ্য অক্লুসাল টু দ্য ইন্টারপ্রক্সিমাল ইজ দ্য ওর্স্ট পসিবল ডিজাইন ফর ক্র্যাক অ্যাভয়েডেন্স অ্যান্ড দ্য মোস্ট কমন এরিয়া ফর ক্র্যাক ইনিশিয়েশন। সেখান থেকে ফ্র্যাকচার হতো। মোস্ট ফ্র্যাকচার্স ইনিশিয়েট ইন ডেন্টিন অ্যাট দ্য লাইন অ্যাঙ্গেল, এবং লাইন অ্যাঙ্গেল থেকে শুরু হতো ফ্র্যাকচার হওয়াটা। এই জিবি ব্ল্যাকের এটাকে ওভারকাম করার জন্য একজন ব্যক্তি, ওনার নাম হচ্ছে দ্য রিচার্ড সিমনসন। রিচার্ড সিমনসন ইজ ওয়াইডলি recognized a pioneer in the new cavity preparation, shapes for minimally invasive bonded resin-based posterior composite. In spite of his innovations, the GB Black preparation that taught in school 20 years ago have been only slightly modified for posterior composite in the typical dental practice and in most dental school. উনি কি করলেন, এই যে অক্লুসাল এবং ইন্টারপ্রক্সিমাল কানেকশনটা বন্ধ করলেন। বন্ধ করে কি করলেন, বক্স প্রিপারেশন। এই যে বক্স প্রিপারেশন আমরা একটু আগে পড়েছি, এই বক্স প্রিপারেশনটা শুরু করেছেন কে, যদিও বলেছেন আমাদের ভদ্রলোক, একটু আগে বললাম যে কার নাম, স্টুয়ার্ট বেন্ট, কিন্তু এটা শুরু করেছেন রিচার্ড সিমনসন। বক্সি প্রিপারেশন উইথ ক্যাভিটি, ট্র্যাডিশনাল ক্যাভিটি ফিল টেকনিক ইজ ডান। উনি শুরু করেছেন এই বক্স প্রিপারেশনটা। এই বক্স প্রিপারেশন করার ফলে কি হলো, আমরা সি ফ্যাক্টরকে ওভারকাম করতে পারলাম। আমরা জানি সি ফ্যাক্টর ইজ এ প্রপার্টিজ অফ কম্পোজিট রেস্টোরেশন। আমরা সি ফ্যাক্টরটা পড়ব। সি ফ্যাক্টর হ্যাজ বিন over simplified and remains a significant problems. আমরা জানি ক্লাস 1 কেভিটিতে এবং ক্লাস 2 কেভিটিতে সি ফ্যাক্টর সবচেয়ে বেশি হয়, এবং ক্লাস 5 কেভিটিতে সি ফ্যাক্টর বেশি হয়। এটা ওভারকাম করার জন্য আমরা
কি করলাম, যে কি করলেন, প্রক্সিমাল বক্স এবং অক্লুসাল বক্সকে অ্যাভয়েড করে শুধু অক্লুসাল বক্স, প্রক্সিমাল বক্স তৈরি করা হলো এবং সেটা শুরু করলেন সিমনসন। ঠিক আছে, এবং দিস আপগ্রেড অ্যান্ড মিনিমালি ইনভেসিভ dentistry, the best long-term outcomes are more important than the race to minimize the microorganisms of tooth structure that are removed. আগে কি হতো, প্রচুর পরিমাণে মাইক্রো অর্গানিজম গেইন হতো, প্রচুর পরিমাণে ফুড লস হতো, এটা প্রিভেন্ট হলো, ওভারকাম দিস প্রবলেম বাই, এই যে তারপরেও দেখা গেল যে বক্স প্রিপারেশনে কি হচ্ছে, আবার ডিসলজ হতে পারে, ফুড ইনফেকশন হতে পারে, এটাকে ওভারকাম করার জন্য ক্লার্ক আরেকটা মেথড শুরু করলেন, ক্লার্ক মেথড। এই ক্লার্ক মেথডে কি করলেন, উনি একটা ফুলের ডিজাইনটা নিলেন, সেই ফুলের নাম হচ্ছে কালা লিলি, ইয়ের মতো ফুলটা, অনেকটা কচু ফুলের মতো ফুল। এই ফুলের ডিজাইনটা উনি ক্লাস 1 কেভিটিতে প্রিপারেশন করলেন, ক্লাস 2 কেভিটিতে প্রিপারেশন করলেন। ক্লাস 1 কেভিটিতে করলেন কি অক্লুসাল সারফেসের মধ্যে, ক্লাস 2 কেভিটির মধ্যে করলেন প্রক্সিমাল সারফেসের মধ্যে ফুলের মতো, এবং সেখানে কোনো বাট জয়েন্ট নাই, সেখানে কোনো লাইন অ্যাঙ্গেল নাই, কোনো পয়েন্ট অ্যাঙ্গেল নাই, একটা সসার শেপ টাইপের একটা প্রিপারেশন, যেটা একটা ফুলের মতো মনে হলো, এবং ওইটাকেই কপি করে উনি করলেন ক্লার্ক মেথড। এবং ক্লার্ক মেথডে এটা উনি শুরু করলেন, এবং এটা তৈরি করার জন্য কি লাগে, একটা ফিশার বার লাগে, ফিশোরোটমি করলেন উনি, এবং এইভাবে উনি ক্লার্ক মেথড শুরু করে দিয়ে আমরা সবচেয়ে লাভবান কিভাবে হলাম, সেখানে সি ফ্যাক্টর আর হলো না। আমরা সি ফ্যাক্টর কোথায় হয়, আমরা জানি সি ফ্যাক্টর হয় বন্ডেড সারফেস বাই আনবন্ডেড সারফেস। আমরা জানি ক্লাস 1 কেভিটিতে আছে, ক্লাস 1 কেভিটিতে আছে 5টা ওয়াল, একটা হচ্ছে আনবন্ডেড আর 5টা হচ্ছে বন্ডেড সারফেস। তাহলে ওখানে 5টা বন্ডেড সারফেস 5, একটা হচ্ছে আনবন্ডেড সারফেস অক্লুসাল সারফেস 1। তাহলে 1 দিয়ে 5কে ভাগ দিলে 5 হবে তার রেজাল্ট, তাহলে 5 অনেক বেশি। এজন্য ওইখানে কি হয়, পলিমারাইজেশন, শ্রিনকেজ হতে পারে, ডিচিং হতে পারে। আচ্ছা, আমি তাইলে আবার শুরু করি। তাহলে আমরা কি করলাম, এই একটা ওই ফিশোরোটমি দিয়ে ওইটা প্রিপারেশন করলাম, একটা সোসার শেপ করে ফেললাম। নেট চলে গেছিল বাবা, বুঝলাম না কেন জানি। হ্যাঁ, তাহলে ফিশোরোটমি ক্লাস 1, কালা লিলি ক্লাস 1 অ্যান্ড ক্লার্ক ক্লাস 2 আর fairly radical departure from the GB Black system of preparing and restoring posterior teeth. These new cavity design are based on adhesive composite restorative materials and engineered to resist tooth fracturing. এবং সেখানে ফ্র্যাকচারকে প্রিভেনশন করা হলো, কোনো ধরনের লাইন অ্যাঙ্গেল নাই, কোনো ধরনের পয়েন্ট অ্যাঙ্গেল নাই, এবং একটা সসার শেপড ফর্মে আনা হলো অক্লুসাল সারফেসে এবং প্রক্সিমাল সারফেসে। এইটাকে আমরা ক্লার্ক মেথড বলছি, আবিষ্কার করেছেন মিস্টার ক্লার্ক। দ্য নিউ প্রাইমারি গোল অফ ফার্স্ট টাইম interproximal caries restoration is to avoid connecting the occlusal to the interproximal concept, এবং সেটাতে কোনো ধরনের অক্লুসাল এবং ইন্টারপ্রক্সিমাল কোনো কানেকশন নাই, এটা প্রক্সিমাল অক্লুসাল। তাতে কি হচ্ছে, আমাদের আমরা প্রিজার্ভ করতে পারছি টুথ স্ট্রাকচারকে। অ্যাভয়েড কানেক্টিং দ্য অক্লুসাল টু দ্য ইন্টারপ্রক্সিমাল, এ কনসেপ্ট দ্যাট সিমনসন ফার্স্ট অ্যাডভোকেটেড, এবং সেটা আবিষ্কার করেছিলেন সিমনসন। আমি ছবি দিয়েছি, এই ছবিগুলো আছে, আমি একটু আগে দিয়েছি, দেখে নাও, তারপর দেখাচ্ছি আবার। এখানে আমরা একটু ছবি এঁকেছি, এটা হচ্ছে নর্মাল জিবি ব্ল্যাক ক্লাসিফিকেশনের ক্লাস 2 কেভিটি। এটা হচ্ছে শুধু সিমনসন করেছেন বক্স প্রিপারেশন, আর এখানে করেছি আমি একটু ফ্লাওয়ারের মতো করে চ্যাপটা করে দিয়েছি, এই যে ফ্লাওয়ারটার মতো, লিলি ফুলের মতো। এটা আবার কচু ফুলের সাথেও যায়, এটা অনেকটা ওই যে আমরা ইয়েতে করে শিঙ্গা বাজানো হয়, সিঙ্গার ফেস ফ্রন্ট সাইডের উপরটা বড়, নিচেরটা ছোট, এইভাবে প্রিপারেশন করা হয়েছে কালা লিলি প্রিপারেশন। এটা ক্লাস 2 কেভিটি প্রিপারেশন, এটা আমরা ক্লাস 1ও করতে পারি। ওকে, আচ্ছা, এখানে আমরা কিছু স্পেশাল বার ইউজ করতে হবে, ফিশোরোটমি বার দিয়ে কাজ করতে হবে। ওকে, ইন কালা লিলি এ বিউটিফুল
ট্রাম্পেট, ট্রাম্পেট হচ্ছে বাঁশির মতো যে বড় আগাটা মোটা হয়, ট্রাম্পেট সিঙ্গা। Shaped flowers, its name was used to describe the new cavity for medium to large size class 1 composite. Traditional parallel wall cavity preparation have not been shown to provide the adequate volume of enamel rod engagement, এবং সেখানে কি হয়, প্রচুর পরিমাণে এনামেল রড এক্সপোজড হয় চ্যাপ্টা করার কারণে, এবং রিটেনশন অনেক ভালো হয় কারণ আমরা প্রচুর পরিমাণে মাইক্রো পোরোসিটি পাই, মাইক্রো টেক পাই ফর এনামেল রড, এবং এনামেলের সাথে কম্পোজিটের বন্ডিং ভালো হয়। ক্লার্ক ক্লাস 2, the goal of first time interproximal caries restoration is to avoid connecting the occlusal to the interproximal, which is a concept that Simonson first advocated. The next evolution of this design is the saucer shape with saucer shape, piricher moto saucer shape with disappearing margin, কোনো ধরনের মার্জিন নাই, কোথাও কোনো ক্যাবো সারফেস মার্জিন নাই। The final change is discarding and replacing old, এবং আমরা অনেক রিপ্লেস করতে পারছি, পুরাটা ফেলে দিতে পারছি ওল্ড রেস্টোরেশনকে। ফিলিং টেকনিক ম্যাট্রিক্স সিস্টেম, আচ্ছা এই হচ্ছে তা আমাদের আচ্ছা এই হচ্ছে আমাদের কালালিলি 1-2 ক্লার্ক মেথড, সিমনসন মেথডের সিস্টেম, আমি ছবি দেওয়া আছে। আচ্ছা আমরা এখন ইয়েতে চলে যাই, সি ফ্যাক্টরটা পড়ি। সি ফ্যাক্টর পরে আমি আবার ক্লাস 3 ক্লাস 4-এ যাব। সি ফ্যাক্টরটা হচ্ছে ইট ইজ এ প্রপার্টিজ অফ কম্পোজিট রেস্টোরেশন। জাস্ট জানি আমরা সি ফ্যাক্টর হচ্ছে বন্ডেড সারফেস বাই আনবন্ডেড সারফেস। সেখানে বলছি আমরা বন্ডেড সারফেস কনফিগারেশন ফ্যাক্টর অর সি ফ্যাক্টর। Cavity configuration or C factor was introduced by Professor Carroll Davidson and his colleague in 1980s. C factor is the ratio of bonded surface of restoration to unbonded surface. Higher the value of C factor, greater is the polymerization shrinkage. Three-dimensional tooth preparation class 1 and class 5 have the highest C factor, একটু আগে বলেছি 5 করে তাদের, অ্যান্ড দাস আর। কিন্তু আবার আমরা যদি নর্মাল ক্যারিজ প্রিপারেশনে ক্লাস 5-এর সি ফ্যাক্টর 5 হয়, কিন্তু এটা যে সার্ভাইকেল রিলেশন হয়, যদি অ্যাব্রেশন হয়, অ্যাবফ্রাকশন হয়, ইরেশন হয়, সেটা কিন্তু ক্লাস 1 কিন্তু না, সেটা একটা ওয়ালি। এইখানে আবার এইটা ডিফারেন্স, এটা আমরা জিজ্ঞেস করি ডিফারেন্স বিটুইন নর্মাল ক্যারিজের ক্লাস 5 এবং ক্লাস 5 অফ সার্ভাইকেল লিশন। ডিফারেন্স, সার্ভাইকেল লিশনের ক্লাস 5-এ কোনো ওয়াল ফর্মেশন হয় না, বাট জয়েন্ট নাই, কিছুই নাই। এখানে আমরা ইজিলি কম্পোজিট রেস্টোরেশন দিতে পারি কারণ সেটা একটা ফ্লোরে চলে আসে, সেখানে সি ফ্যাক্টর অনেক কম। ঠিক আছে, সি ফ্যাক্টর প্লেজ এ সিগনিফিক্যান্ট রুল when tooth preparation extend up to the root struck surface causing V-shaped gap formation between the composite and rest surface due to polymerization shrinkage. আচ্ছা, তাহলে সি ফ্যাক্টর সবচেয়ে কম কোথায়? ক্লাস 4 প্রিপারেশনে। আমরা জানি সবচেয়ে কম কারণ তার হচ্ছে 0.25, এটা ক্যালকুলেশন করলে আমরা বের হয়ে আসে। ঠিক আছে, আচ্ছা এই সি ফ্যাক্টরকে ওভারকাম করার জন্য আমরা কিছু কিছু পলিসি গ্রহণ করা হয় অনেক জায়গায়, যেমন আমরা একটা করতে পারি সফট স্টার্ট পলিমারাইজেশন করতে পারি ক্লাস 1 প্রিপারেশন অর সি ফ্যাক্টর প্রিভেনশনের জন্য, সেটা ক্লাস 1-এর জন্য হোক আর যে কোনো জায়গায় হোক, আমরা সি ফ্যাক্টরকে ওভারকাম করতে পারি, ওভারকাম করা যায়। সেটা আমরা প্রথম কথা হচ্ছে সফট স্টার্ট পলিমারাইজেশন করতে হবে। দ্য ক্যাভিটি ফর কম্পোজিট ইজ অলওয়েজ stored in increment, আমরা ইনক্রিমেন্টাল লেয়ারে আমরা ফিলিংটা করব। দ্য ইনক্রিমেন্টস ক্যান বি গিভেন ইন এ ভ্যারাইটি অফ ডিজাইন, আমরা সেই ইনক্রিমেন্টে ভ্যারাইটি অফ ডিজাইন আমরা করতে পারি। কখনো সেটা হরিজন্টাল হতে পারে, কখনো ভার্টিক্যাল হতে পারে, কখনো হচ্ছে অ্যাঙ্গুলেটেড করে দিতে পারি। এটা বইয়ের মধ্যে আছে, ছবিটা দেখে নিও। বাট থিকনেস অফ দ্য ইনক্রিমেন্ট শুড বি কেপ্ট অ্যাজ স্মল অ্যাজ পসিবল, এবং সেই ইনক্রিমেন্টের থিকনেসটা হতে হবে যত পারি আমরা কম করে দিব, নট এক্সিডিং 1.5 মিলিমিটার এট এ টাইম। 1.5 মিলিমিটারের উপরে যেন
না যায় এবং এক একটা পলিমারাইজেশনের হ্যালোজেন রে দিব আমরা 20 সেকেন্ড করে। দিস টেকনিক ইজ নোন অ্যাজ সফট স্টার্ট পলিমারাইজেশন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ইনক্রিমেন্টাল এডিশন টু রিডিউস দ্য ইফেক্ট অফ পলিমারাইজেশন শ্রিঙ্কেজ, এটার সাথে কথাই আছে। এবং স্ট্রেস ব্রেকিং লাইনার সাচ এস এ ফিল্ড ডেন্টিনাল অ্যাডেসিভ ফ্লোয়েবল কম্পোজিট অর রেজিন মডিফাইড গ্লাস আয়নোমার। আমরা কি করব, অবশ্যই পালপাল ফ্লোরের কাছাকাছি যেখানে শ্রিঙ্কেজ হতে পারে বা ডিসলজড হতে পারে সেখানে অবশ্যই দিতে হবে ফ্লোয়েবল কম্পোজিট অথবা রেজিন মডিফাইড গ্লাস আয়নোমার দিতে হবে, দিয়ে তারপরে বাকিটুকু কম্পোজিট ফিলিং করতে হবে। এবং আমাদের যে লাইন অ্যাঙ্গেল পয়েন্ট অ্যাঙ্গেল এইগুলাকে অ্যাভয়েড করতে হবে। এ হচ্ছে আমাদের ক্যাভিটি প্রিপারেশন ফর কম্পোজিট। আমরা ক্লাস 3 ক্যাভিটি প্রিপারেশনের জন্য ক্লাস 3 অ্যান্ড ক্লাস 4 এর জন্য কিছু স্পেশাল থিঙ্কিং রাখতে হবে, কিছু আমার মনে রাখতে হবে যে এই পলিসি আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। কি পলিসি আমরা একটু পড়ি। ক্লিনিক্যাল টেকনিক ফর ডাইরেক্ট ক্লাস 3 কম্পোজিট রেস্টোরেশন when a proximal surface of an anterior tooth is to be restored and there is a choice between facial or lingual entry into the tooth. আমি একটা ছবি দিয়েছি, সেখানে ফেশিয়াল এন্ট্রি হয়েছে, ল্যাবিয়াল এন্ট্রি হয়েছে বিকজ ক্যাভিটির ক্যারিজটা ছিল ফেশিয়ালি এবং এখানে দেখা যাচ্ছে যে এফেক্টেড ডেন্টিন আছে। তাহলে আমরা যদি রিমুভ করতে হয় ফেশিয়াল অংশকে, যদি ক্যারিজ এই দিকে থাকে বা লেশনটা থাকে ফেশিয়ালি, তাহলে ফেশিয়াল এন্ট্রান্স হবে। কিন্তু নর্মালি প্রতিটা ক্ষেত্রে আমরা এন্ট্রান্স গেইন করতে হবে অবশ্যই lingually or palatally. Lingual approach is preferable. A small carious lesion should be treated from the lingual approach unless such an approach would necessitate excessive cutting of tooth structure. যদি আমি লিঙ্গুয়াল অ্যাপ্রোচ না করি, ফেশিয়াল করি, তাহলে কাটবে বেশি, ফেশিয়াল অ্যাস্থেটিক ভিউ নষ্ট হবে। দ্য অ্যাডভান্টেজেস অফ রেস্টোরিং দ্য proximal lesion from the lingual approach are as follows. সেখানে কয়েকটা পয়েন্ট আমরা মনে রাখি, কি কি কারণে আমরা ফেশিয়াল অ্যাপ্রোচ করব না, লিঙ্গুয়াল অ্যাপ্রোচ করব। ফেশিয়াল এনামেল ইজ কনজার্ভড ফর এনহ্যান্স এস্থেটিক। 1 নম্বর পয়েন্ট হচ্ছে আমরা ফেশিয়ালি যদি বেশি লস করি তাহলে অ্যাস্থেটিক ভিউ নষ্ট হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সাম আনসাপোর্টেড বাট নট friable enamel may be left on the facial wall of a class 3 or class 4 preparation. তাতে কি হবে, অ্যাস্থেটিক ভিউটা আসবে। কালার ম্যাচিং অফ দ্য কম্পোজিট ইজ নট অ্যাজ ক্রিটিক্যাল। তাহলে কালার ম্যাচিংও আমাদের খুব একটা প্রয়োজন হবে না, কারণ ফেশিয়াল ওয়াল তো ঠিক আছে, লেবিয়াল প্যালাটাল অর লিঙ্গুয়াল সারফেসের ম্যাচিংটা খুব একটা ম্যান্ডেটরি কিছু না। আর ডিসকালারেশন অর ডিটোরিওরেশন অফ রেস্টোরেশন ইজ লেস ভিজিবল। দুইটা কম্পোজিট এবং টুথের মিশ্রণ বা একটা কম্বিনেশন বা জয়েন্ট, সেটা যদি বোঝা যায়, দেখা যায়, তা তো আমার ফিলিং করে কোনো কাজ হলো না। ইন্ডিকেশন ফর ফেশিয়াল অ্যাপ্রোচ, আমরা কখন ফেশিয়াল অ্যাপ্রোচ করব। দ্য ক্যারিয়াস লেশন ইজ positioned facially such that facial access would significantly conserve tooth structure. Okay. Number 2 হচ্ছে the teeth are irregularly aligned making lingual access undesirable. Okay. The teeth are irregularly aligned, যেখানে ম্যালঅক্লুশন আছে, আমি লিঙ্গুয়াল অ্যাপ্রোচ করতে পারবো না, তখন আমাকে ফেশিয়ালি অ্যাপ্রোচ করতে হবে। অ্যান্ড এক্সটেন্সিভ ক্যারিয়াস লেশন এক্সটেন্ডস টু দ্য ফেশিয়াল সার্ফেস। একটু আগে এই কথাটা বলেছি এবং ছবি যেটা দিয়েছি সেখানে আমরা ফেশিয়ালি অ্যাপ্রোচ করেছি। এ ফল্টি রেস্টোরেশন দ্যাট অরিজিনালি ওয়াজ প্লেসড ফ্রম দ্য ফেশিয়াল অ্যাপ্রোচ নিডস টু বি রিপ্লেসড। যদি দেখি ফেশিয়াল অ্যাপ্রোচের মধ্যেই আগের একটা ফিলিং ছিল, আগের একটা রেস্টোরেশন ছিল এবং সেটা দেখা যাচ্ছে, তাহলে আমাকে ফেশিয়াল থেকেই তার গেইনিং এন্ট্রেন্স করতে হবে। আর যদি ক্লাস 3টা যদি দেখি এনামেল এবং সিমেন্টামের জাংশনের মধ্যে আছে, তাহলে আমরা কম্বিনেশন করতে পারি। কম্বিনেশন
প্রিপারেশন করতে পারি, সেখানে এনামেলে দিতে পারি ভ্যাভেলিং, আর আমরা সিমেন্টামের মধ্যে দিতে পারি বার্ট জয়েন্ট, এটা হতে পারে একটা প্রিপারেশন। এখানে দেখো এনামেলের মধ্যে আমরা কি করছি, বেবেলিং করছি কালো মার্জিন, আর এখানে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলের বার্ট জয়েন্ট আছে ক্যাবো সারফেস মার্জিনের মধ্যে। ওকে, সেটা হতে পারে, নাও দিলেও সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, যদি দেখি আমরা ক্লাস 4-এর প্রিপারেশন এটা হয়েছে, একটা চিপ আউট হয়েছে প্রক্সিমাল সারফেস অ্যান্ড ইনসাইজাল সারফেস, তাহলে কি করব, এটা থেকে আর কোনো ধরনের প্রিপারেশন না করে এইখানে আমরা বেবেলিং করে ফেলতে পারি, করে আমরা এটা ফিলিং করতে পারি, তাতে কি হবে, ইট ইজ এ মডিফাইড কনজারভেটিভ প্রিপারেশন। যদি দেখি এখানে এইটা হয়েছে, তাহলে আমরা কি করব, এইখানে কি করব, বেবেলিং করব, এবং পিছন দিকে চাইবো যতটুকু কম কাটা যায়, তাতে আমরা ম্যাচিংটা ভালো, এখানে বেবেলিং করে দিলাম, তাহলে সারফেসটা ম্যাচ হবে ভালো। ক্লাস 4 প্রিপারেশন। ওকে, আচ্ছা, ক্লাস 3 প্রিপারেশনের ক্ষেত্রে আমরা অবশ্যই যদি দেখি লিঙ্গুয়াল, এটা বা লিঙ্গুয়াল সারফেস যদি হয়, অথবা ওই সাইডে প্যালাটাল সারফেস হোক, আমরা এটা কি করছি, গেইনিং এন্ট্রান্স হতে হবে অবশ্যই লিঙ্গুয়াল, এবং স্কোপ আউট করে আমরা ফেলছি, অল্প একটু স্কোপিং করে বের করে নিয়ে আসছি, অল্প একটু কাটছি এনামেল সারফেস, ডেন্টিনাল সারফেস, এবং ইট ইজ এ ক্লাস 3 প্রিপারেশন অফ অ্যান্টেরিয়র টিথ, ঠিক আছে। অনেক সময় আমরা ফেশিয়াল লিঙ্গুয়াল সারফেসে আমরা বেবেলিংও করতে পারি, আবার অ্যান্টেরিয়র সারফেসকে মেইনলি আমরা লেবিয়াল সারফেসে বেবেলিং করব, কেন, অ্যাস্থেটিক পারপাসে, এবং এটা ইচিং প্যাটার্ন, ইচিং ভালো হবে এবং ম্যাচ হবে ভালো ন্যাচারাল এনামেলের সাথে। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা বেবেলিং কেন করব, এটার কয়েকটা পয়েন্ট আমরা একটু মনে রাখি। বেবেলিংটার অ্যাডভান্টেজ কি, বেবেলিং অফ এনামেল মার্জিন রেজাল্টস ইন ইনক্রিজড রিটেনশন। বেবেলিং করলে রিটেনশন ইনক্রিজ হবে, কেন, বেবেলিং ইনক্রিজেস দ্য সারফেস ফর বন্ডিং বিকজ এক্সপোজড এনামেল রাটস। রিডাকশন ইন মাইক্রো লিকেজ, তাতে এক্সপোজড বেশি হবে, রিটেনশন বেশি হবে, ম্যাচ বেশি হবে, এবং মাইক্রো লিকেজ প্রিভেনশন হবে। ইমপ্রুভমেন্ট ইন অ্যাস্থেটিক সিন্স বেবেল এনাবলস দ্য restoration to blend more aesthetically with surrounding tooth structure. বেবেলিং করলে কি হবে, এনাবেল হবে, কাভার করবে বেশি, এবং ব্ল্যান্ডিং হবে কার সাথে, এনামেলের সাথে, ফিলিং ম্যাটেরিয়ালের, তাতে বোঝা যাবে না যে এটার বাড়তি কিছু দেওয়া হয়েছে। ইনক্রিজ দ্য বন্ড স্ট্রেংথ, বন্ড স্ট্রেংথটা বেড়ে যাবে বিকজ এনামেল রড ইজ এক্সপোজড। Conservation of tooth structure since the need for groups for additional retention can be avoided, এবং কনজারভেটিভলি বাড়তি কোনো গ্রুপিং করতে হবে না, কোনো এক্সট্রা রিটেনশনের প্রয়োজন হবে না, আমরা নর্মাল যে ইচিং প্রাইমিং বন্ডিং করব সেটাতে আমাদের কাজ হয়ে যাবে। ওকে, এই হচ্ছে আমাদের। আচ্ছা, আমরা একটা রেস্টোরেশনকে অবশ্যই সাকসেসফুল করতে গেলে আরও কিছু সাহায্য নিতে হবে, যেমন একটা অপারেটিভ ফিল্ডকে ড্রাই রাখতে হবে বাই রাবার জ্যাম, ম্যাট্রিক্স ইউজ করতে হবে, প্রপার ম্যাট্রিক্স, এবং সেই ম্যাট্রিক্সের কারণে আমাদের যেন ভায়োলেশন না হয়। কি ভায়োলেশন, কোয়ালিটেটিভ ভায়োলেশন এবং কোয়ান্টিটেটিভ ভায়োলেশন যাতে না হয়, নষ্ট না হয়, ভায়োলেশন প্রিভেনশন করতে হবে। আমরা জানি ফ্রি জিঞ্জিভাল মার্জিনের নিচে অ্যাটাচড জিনজাইভা আছে, সেই অ্যাটাচড জিনজাইভা হচ্ছে 2 টাইপস, আমরা একটু দেখে নেই, তারপর আমরা একটু পড়বো। অ্যাটাচড জিনজাইভা হচ্ছে 2 টাইপস, হ্যাঁ, এটা হচ্ছে ফ্রি জিঞ্জাইভাল মার্জিন, দিস ইজ এনামেল, দিস ইজ ডেন্টিন অ্যান্ড পাল্প, দিস ইজ গ্রিন কালার, এটা হচ্ছে সিমেন্টাম, বোন, ক্রিস্টাল বোন। হ্যাঁ, আমরা জানি দিস ইজ ফ্রি জিঞ্জেবাল মার্জিন, এবং ফ্রি জিঞ্জেবাল মার্জিনের নিচে আপ টু ক্রিস্টাল বোন পর্যন্ত আমরা যে অ্যাটাচড জিঞ্জেইভা পেয়েছি, এই অ্যাটাচড জিঞ্জেইভা হচ্ছে 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে জিঞ্জেইভা এপিথেলিয়াল অ্যাটাচমেন্ট, একটা হচ্ছে কানেকটিভ টিস্যু অ্যাটাচমেন্ট। দিস ইজ এপিথেলিয়াল অ্যাটাচমেন্ট and this is connective tissue,
অ্যাটাচমেন্ট। দিস ইজ এপিথেলিয়াল অ্যাটাচমেন্টের লেন্থটা হচ্ছে .97 ফ্রি সালকাসের লেন্থ হচ্ছে 0.69। ফ্রি সালকাসের লেন্থ হচ্ছে ক্রেভাইস, এটা হচ্ছে ক্রেভাইস অর ফ্রি সালকাস অর ফ্রি জিঞ্জাইভা অর ক্রেভাইস, এটার লেন্থ হচ্ছে 0.69। এখানেই আমাদের ফিলিং থাকতে হবে, এর নিচে নামতে পারবে না। নিচে নামলে কি হবে, এখানে যদি হ্যাঙ্গিং হয় তাহলে কি হবে, এই অ্যাটাচড জিঞ্জাইভা পিঞ্চিং হবে, ভায়োলেশন হবে। এইটুকুর নাম হচ্ছে এপিথেলিয়াল অ্যাটাচমেন্ট, এর লেন্থ হচ্ছে 0.97, আর নিচেরটুকু হচ্ছে আপ টু ক্রিস্টাল বোন পর্যন্ত, তার লেন্থ হচ্ছে 1.07। তাহলে 1.07 আর 0.97 মিলায়া হচ্ছে অ্যাটাচড জিঞ্জাইভা। এইটুকুকে আমরা বলতে পারি বায়োলজিক্যাল ওয়েট। এই বায়োলজিক্যাল ওয়েট কোনো কারণে যদি ভায়োলেশন হয় একটা রেস্টোরেশনের কারণে, তাহলে আমরা বলি রেস্টোরেশনের কারণে যদি ভায়োলেশন হয় তাহাকে বলি আমরা কোয়ান্টিটেটিভ ভায়োলেশন। আর যদি আমি এখানে একটা ক্রাউন প্রিপারেশন করতাম এবং সেই ক্রাউন প্রিপারেশনের কারণে আমি এটাকে কেটে ফেলতাম, তাহলে একটা ভায়োলেশন হতো। এই ভায়োলেশনকে নাম বলি কোয়ালিটেটিভ ভায়োলেশন। এই ভায়োলেশনকে প্রিভেনশন করার জন্য আমাদেরকে কি করতে হবে, ম্যাট্রিক্স ইউজ করতে হবে, আমাদেরকে ওয়েজ ইউজ করতে হবে, আমাদেরকে রিটেইনার ইউজ করতে হবে। এই সম্পর্কে আমি আর 2-4টা কথা বলবো আজকে। ওকে, আচ্ছা, ম্যাট্রিক্স, আমরা ম্যাট্রিক্স ইউজ করব একটা রেস্টোরেশনকে পারফেক্টলি তার লংজিভিটি বাড়ানোর জন্য আমরা ম্যাট্রিক্স ইউজ করব। ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্স সিস্টেমের 3টা পার্ট, একটা ম্যাট্রিক্স ব্যান্ড, একটা ম্যাট্রিক্স ব্যান্ড, আর একটা হচ্ছে ওয়েজ। 3টা মিলিতভাবে হচ্ছে ম্যাট্রিক্স সিস্টেম। তাহলে ম্যাট্রিক্স ব্যান্ড আছে ম্যাট্রিসেস আছে ওয়েজ। আচ্ছা, আমরা একটু পড়ি। ইট ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট হুইচ ইজ ইউজ টু হোল্ড দ্য রেস্টোরেশন উইথ ইন দ্য টুথ হোয়াইল ইট ইজ সেটিং। আমরা টুথকে যখন এটা এক ধরনের ইনস্ট্রুমেন্ট, আমরা দাঁতের মধ্যে বসাবো, হোল্ড করব ফর রেস্টোরেশনের জন্য, এবং কার গায়ে লাগাবো, দাঁতের গায়ে লাগাবো। Ideal requirements of matrix should be inserted easily and remove easily. যেটা বসাবো সেটা যেন ইজিলি বসতে পারে, সেটা খোলার জন্য ইজিলি আমরা খুলতে পারি। সাফিসিয়েন্টলি রিজিড, তাহা যেন সাফিসিয়েন্টলি শক্ত হয়। শুড রেজিস্ট কনডেনসেশন প্রেশার, আমরা যে চাপ দিব তাতে যেন ডিসলজড না হয়, রেজিস্ট থাকে। শুড নট অ্যাডহেয়ার অর রেস্টোরেটিভ ম্যাটেরিয়াল, যেন ম্যাট্রিক্সটা রেস্টোরেটিভ ম্যাটেরিয়ালের সাথে কোনো রিয়াকশন না করে। ইজি টু স্টেরাইল, আমরা এটাকে যেন স্টেরাইল করতে পারি, স্টেরিলাইজ করতে পারি। ইনার্ট টু টিস্যু, এটা যেন নিষ্ক্রিয় একটা ম্যাটেরিয়াল হয়। শুড নট এক্সটেন্ড মোর দেন 2 মিলিমিটার বিয়ন্ড দ্য অক্লুশো জিঞ্জেভাল হাইট অফ দ্য ক্রাউন অফ টুথ, এটা ইম্পিঞ্জ না করে বায়োলজিক্যাল ওয়েটকে, তাহলে ভায়োলেশন হবে। ইট ইমপ্রুভ ভিশন অ্যান্ড স্পিড অফ ওয়ার্কিং, এটা যেন আমাদের কাজকে ত্বরান্বিত করতে পারে। ইট শুড বি ম্যাচ অ্যাডাপ্টেড টু এনি সাইজ অ্যান্ড শেপ অফ দ্য টুথ, যেটাই হোক আমরা যে কোনো দাঁতের মধ্যে বসাতে পারি, কিন্তু অ্যান্টেরিয়রের জন্য আলাদা আছে, পোস্টেরিয়রের জন্য আলাদা আছে। আমরা একটু পড়ি, ছবি আমি দিয়েছি একটু আগে, দেখো এখানে একটা ম্যাট্রিক্স সিস্টেমের ফাংশন কি, টু কনফাইন দ্য রেস্টোরেশন ডিউরিং সেটিং। এটা কি করছে, কনফাইন করছে রেস্টোরেশনকে, দাঁতের সাথে একদম লাগাই দিচ্ছে, তাতে যেন রেস্টোরেশনটা ঝুলে না থাকে, রেস্টোরেশনটা ওভারহ্যাং না হয়। এবং আমাদের যে অ্যানাটমি আছে, অ্যানাটমিতে কি কি আছে একটু পরে পড়ছি আমরা। টু প্রোভাইড প্রপার প্রক্সিমাল কন্ট্যাক্ট অ্যান্ড কন্ট্রোল, কন্ট্যাক্ট এবং কন্ট্রোল যেন মেনটেন হয়। যদি কন্ট্যাক্ট কন্ট্রোল মেনটেন হয় তাহলে কি মেনটেন হবে, এমব্রেসার্স অর স্পিলওয়েজ, এমব্রেসারটা মেনটেন হবে। কোন এমব্রেসারটা, সব এমব্রেসার ইম্পর্টেন্ট, আমরা পড়বো। এমব্রেসার কি, দুইটা কন্ট্যাক্ট পয়েন্ট, দুইটা দাঁতের কন্ট্যাক্টে একটা
স্পেস ক্রিয়েট হয়, সেই স্পেসের নাম হচ্ছে এমব্রেসার। দুইটা দাঁতের কন্ট্যাক্টে কয়টা এমব্রেসার হয়? 4টা এমব্রেসার হয়। একটা হচ্ছে জিনজাইভাল এমব্রেসার, একটা হচ্ছে অক্লুসাল এমব্রেসার, একটা হচ্ছে বাক্কাল এমব্রেসার, একটা হচ্ছে লিঙ্গুয়াল এমব্রেসার। তাহলে বাকি তিনটার সাথে জিনজাইভাল এমব্রেসারের ডিফারেন্স কি? জিনজাইভাল এমব্রেসার ইজ এ বাউন্ডেড, আর বাকি তিনটার মধ্যে একটা ইমাজিনারি লাইন টানতে হবে আমাকে এমব্রেসার তৈরি করার জন্য। যেমন অক্লুসাল এমব্রেসারের দুইটা হচ্ছে ইন্টারপ্রক্সিমাল সারফেস উইথ অক্লুসালি একটা ইমাজিনারি লাইন টানবো, দিস ইজ অক্লুসাল এমব্রেসার। সেম অ্যাজ বাক্কাল এমব্রেসারের মধ্যে আমরা দুইটা লাইন আছে, কিন্তু একটা বাক্কাল সারফেসের মধ্যে একটা ইমাজিনারি লাইন টানবো, দিস ইজ বাক্কাল এমব্রেসার। সেম অ্যাজ লিঙ্গুয়াল এমব্রেসারের মধ্যেও দুইটা লাইন আছে, দুইটা ওয়াল আছে, একটা ইমাজিনারি লাইন টানবো, দিস ইজ লিঙ্গুয়াল এমব্রেসার। আর সবচেয়ে ইম্পর্টেন্ট এমব্রেসার ইজ এ জিনজাইভাল এমব্রেসার। জিনজাইভাল এমব্রেসার ইজ এ বাউন্ডেড। সেখানে কি থাকে? সেখানে থাকে হচ্ছে ইন্টারডেন্টাল পেপিলা, এবং ইন্টারডেন্টাল পেপিলার উপরের যে অংশটা, যদি এটা ল্যাটারাল ভিউ দেখি, সেখানে একটা কল আছে। কলটা কি? এইভাবে একটা গ্যাপ থাকে প্রক্সিমাল সারফেস থেকে। যদি এটা দেখি তাহলে আমরা একটা গ্যাপ দেখতে পাই, দিস ইজ কল। এবং কলের মধ্যে ফুড ইম্প্যাক্ট হওয়াটা খুব ইজি, ফুড আটকে যাবে, এবং সেই ফুড আটকানোর সাথে সাথে অনেক ধরনের প্রবলেম হতে পারে, সেটা আমরা পড়ছি। টু প্রোভাইড অপটিমাল সারফেস ফর রেস্টোরেশন, টু প্রিভেন্ট জিনজাইভাল ওভারহ্যাংস। জিনজাইভাল এমব্রেসারকে আমরা প্রিভেনশন করছি ওভারহ্যাং বাই ম্যাট্রিক্স প্লেসমেন্ট। ওই জায়গায় কিন্তু আমরা কি দিচ্ছি? ওয়েজ দিচ্ছি। ওই জিনজাইভাল এমব্রেসারকে মেনটেন করার জন্য আমরা কি দেই? ওয়েজ দেই। When excessive material is being placed within the crevice, তখন কি হয়? ওভারহ্যাঙ্গিং ফিলিং হয়। ওভারহ্যাঙ্গিং ম্যাটেরিয়ালস, এই ওভারহ্যাঙ্গিং ম্যাটেরিয়ালসে কি করবে? পিঞ্চিং করবে বায়োলজিক্যাল উইডথকে পিঞ্চ করবে, এবং একটা ভায়োলেশন হবে। দিস ভায়োলেশন ইজ নোন অ্যাজ কোয়ান্টিটেটিভ ভায়োলেশন। আর রেস্টোরেশনের ক্রাউনের যে রেস্টোরেশন, এটা তো ইম্পিঞ্চ করে বায়োলজিক্যাল উইডকে, সেটা হয় কোয়ালিটেটিভ ভায়োলেশন। আর হচ্ছে কোয়ান্টিটেটিভ, আমরা রেস্টোরেশনের কারণে, ফিলিংয়ের কারণে যে ভায়োলেশন হয়, সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ভায়োলেশন। ওকে, আচ্ছা, আমরা একটা ম্যাট্রিক্সকে বিভিন্নভাবে ভাগ করতে পারি। মেটালিক ম্যাট্রিক্সের দুইটা টাইপ হয়, একটা হচ্ছে সার্কামফারেন্সিয়াল ম্যাট্রিক্স, আর হচ্ছে সেকশনাল ম্যাট্রিক্স। সার্কামফারেন্সিয়াল ম্যাট্রিক্স দাঁতকে টোটালটাকে ম্যাট্রিক্স কভার করে রাখবে, তারপর আমরা ব্যান্ড লাগাবো। আর সেকশনাল শুধু সেকশন, যে পার্টকে প্রক্সিমাল সারফেসকে আমরা ফিলিং করছি, ওই সেকশনকে আমরা লাগাচ্ছি একটা সেকশনাল ম্যাট্রিক্স। তো সার্কামফারেন্সিয়াল ম্যাট্রিক্স কয় ধরনের? আমরা সেটা আছে 4 ধরনের। একটা হচ্ছে টফলি মেয়ার, একটা হচ্ছে অটোমেট্রিক্স, একটা হচ্ছে সিকোয়েন্সিয়াল, আর একটা হচ্ছে টি ব্যান্ড। আমরা একটু ছবি দেখে নেই, আমরা এঁকেছি ছবিগুলা। এই ছবিগুলো হচ্ছে টফলি মেয়ার, এটা হচ্ছে টফলি মেয়ার, এটা হচ্ছে আইভরি ম্যাট্রিক্স, এটা হচ্ছে টি ব্যান্ড, এটা হচ্ছে টি ব্যান্ড কার্ভ টি ব্যান্ড। তাহলে আমরা 4টে দেখলাম, আবার দেখি। এটা হচ্ছে টফলি মেয়ার ম্যাট্রিক্স, এটা হচ্ছে আইভরি, এটা হচ্ছে টি ব্যান্ড, এটা হচ্ছে কার্ভ টি ব্যান্ড। 4টা, এই চারটা হচ্ছে সার্কামফারেন্সিয়াল। তার পুরো দাঁতকে সে কাভার করছে, সো ইটস নেম ইজ সার্কামফারেন্সিয়াল। এরপরে আছে আমরা সেকশনাল, যেটা আমরা কম্পোজিটের জন্য ইউজ করি। সেকশনাল ম্যাট্রিক্সের মধ্যে আছে প্যালোডেন্ট। নাম্বার 1 হচ্ছে প্যালোডেন্ট। প্যালোডেন্টটা কি? আমি ছবি দিয়েছি একটু আগে, তারপর আমি ছবি দেখাই। প্যালোডেন্ট, এটা হচ্ছে প্যালোডেন্ট ম্যাট্রিক্স উইথ রিটেইনার। সেকশনাল ম্যাট্রিক্স দিয়ে প্যালোডেন্ট দিয়ে আমরা, প্যালোডেন্ট হচ্ছে ব্যান্ড, ঠিক আছে, প্যালোডেন্ট। তারপর হচ্ছে কম্পোজিটাইট, এটা হচ্ছে কম্পোজিটাইট, আমি ছবি দিয়েছি সবগুলার, ঠিক আছে, দেখে নাও। তারপরে দিচ্ছি আইভরি, তারপর হচ্ছে স্ট্রিপ টি ম্যাট্রিক্স, তারপর হচ্ছে বায়োক্লিয়ার ম্যাট্রিক্স,
অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র, এটা সবাই দেখছো, প্লাস্টিকের বায়োক্লিয়ার দিয়ে আমরা ফিলিং করছি। মেডিয়াল ডায়াস্টেমা অ্যান্টেরিয়রের জন্য দিস ইজ বায়োক্লিয়ার, দিস ইজ পোস্টেরিয়র বায়োক্লিয়ার, ওকে। আর হচ্ছে এটা হচ্ছে ফেন্ডারমেট একসাথে, ম্যাট্রিক্স উইথ ওয়েজ একসাথে, ম্যাট্রিক্স উইথ ওয়েজ একসাথে। এটা হচ্ছে ক্লাস টু বক্স প্রিপারেশন, ওকে। আচ্ছা, এই গেল ম্যাট্রিক্সের ইয়ে, ঠিক আছে। সার্কামফারেন্সিয়াল দিয়ে আমরা কি করছি, পুরো কাভার করছি। আগে ইউজ হতো বিশেষ করে অ্যামালগামের জন্য, আর এখন আমরা ইউজ করছি বিভিন্ন ধরনের সেকশনাল ম্যাট্রিক্সের সাথে আমরা ওয়েজ ইউজ করছি। ওয়েজের ফাংশন কি? ইট শুড হোল্ড দ্য ম্যাট্রিক্স ব্যান্ড ফার্মলি ইন পজিশন সার্ভাইকেলি, ফার্মলি বসাচ্ছে এবং মেনটেন স্পেস। ইট শুড নট বি অফ সাচ এ হাইট দ্যাট ইজ প্রিভেন্ট দ্য ফরমেশন অফ এ কন্ট্যাক্ট পয়েন্ট, এবং কন্ট্যাক্ট পয়েন্ট যেখানে আছে তার উপরে যেন কখনো ওয়েজ না যায়। আমার কন্ট্যাক্ট পয়েন্টের নিচে থাকতে হবে, এবং কন্ট্যাক্ট পয়েন্টের নিচে থাকলে কন্ট্যাক্ট পয়েন্ট মেনটেন হলে সব কিছু মেনটেন হবে। সেপারেট দ্য টিথ স্লাইটলি so that when it and the matrix are finally removed, the teeth return to their original position, original shape and maintain morphology of tooth, okay। এই হচ্ছে তার ফাংশন। আমরা ওয়েজ কত ধরনের পাই? সিম্পল ওয়েজ, রিজি ব্যাক ওয়েজ, ডাবল ওয়েজিং। এটা টাইপ হতে পারে, বা তার প্লেসমেন্ট ডবল প্লেসমেন্ট করতে পারি আমরা। ওয়েজ কি দেওয়া হয়? প্লাস্টিকের হতে পারে, উডেন হতে পারে, মেটাল হতে পারে, কিন্তু উডেনটা বেশি হয়, প্লাস্টিকটা বেশি, বিভিন্ন ধরনের আমরা ছবি দিয়েছি দেখো। আর প্লেসমেন্ট কীভাবে করতে হয়? সিম্পল ওয়েজিং একটা দিয়ে করতে পারি, রিগি ব্যাক ওয়েজিং, ডাবল ওয়েজিং। সেকশনাল ম্যাট্রিক্স দিয়ে আমরা করি কম্পোজিট ফিলিং। Studies have shown that use of sectional matrix for composite restorations are on raise. আমরা কম্পোজিট রেস্টোরেশনকে রেজ করতে পারি, আরও ত্বরান্বিত করতে পারি, আরও ভালোর দিকে নিয়ে যেতে পারি। সেকশনাল ম্যাট্রিক্স do not only result in tighter anatomical contact but also are dentist friendly. এটা আমাদের জন্য খুব বন্ধুর মতো কাজ করে। এটা দিয়ে আমরা যে কাজ করি তাহলে কন্ট্রোল, কন্ট্যাক্ট, এমব্রেশার সব কিছু মেনটেন হচ্ছে। এর মধ্যে প্রথম যে ম্যাট্রিক্সের নাম সেটা হচ্ছে সেকশনাল ম্যাট্রিক্স প্যালোডেন্ট, আমরা একটু আগে ছবি দিয়েছি। তারপরে হচ্ছে কম্পোজিটাইট, তারপরে আছে গ্যারিসন, তারপরে ফেন্ডার ওয়েজ ম্যাট্রিক্স, ওকে। আচ্ছা, তাহলে আমরা ম্যাট্রিক্সের মাধ্যমে কি মেনটেন করতে পারছি? ম্যাট্রিক্সের মাধ্যমে আমরা মেনটেন করতে পারছি হচ্ছে কন্ট্রোল, proximal contact area, embrasure, spillways, occlusal surface, height of epithelial attachment, margin, surface finish and texture. এটা ম্যাট্রিক্সটা ঠিকমতো যদি বসাতে পারি, ওয়েজ দিতে পারি, তাহলে ওই সারফেসটা অটোমেটিক ফিনিশ হচ্ছে। তাহলে ওই জায়গায় আমার বার না ঢুকায় আমি উপরেরটুকু পলিশ করতে পারছি, নিচেরটা না করলেও পারছি। ওটা অটোমেটিক তার শেপ নিচ্ছে, এবং বাড়তি অংশ যদি ফেসিয়ালি আসে, লিঙ্গুয়ালি যে সেটা আমরা কেটে ফেলবো। কিন্তু প্রক্সিমাল সারফেসকে যদি মেনটেন করতে হয় এবং ওভারহ্যাং যদি মেনটেন করতে হয়, তাহলে আমাকে প্রপার মেট্রিক সিস্টেম অ্যাপ্লাই করতে হবে, ওকে। আচ্ছা, এখন আমরা একটা ফিলিং করেছি। ফিলিং করার পরে অক্লুশাল অ্যাডজাস্টমেন্ট হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। সেটা আমরা কি করে করি? আমরা করি গ্রোভিং করি, আমরা স্ফেরয়েডিং করি, আমরা পয়েন্টিং করি। গ্রোভিং করতে হবে, অক্লুশাল সারফেসে গ্রোভ আছে, পিচ আছে, সেটা মেনটেন করতে হবে। কীভাবে? গ্রোভিং, রেস্টোরিং দ্য ডেপথ অফ ডেভেলপমেন্টাল গ্রোভস হুইচ হ্যাজ বিন শ্যালো বাই অক্লুশাল ওয়ের। স্ফেরয়েডিং, রিডিউসিং দ্য প্রিমেচিউর কন্ট্যাক্ট, তাহলে প্রিমেচিউর কন্ট্যাক্ট যেন প্রিভেনশন হয়, আগে যেন ওই ফিলিংটা যেন না লেগে যায়, এটা মেনটেন করতে হবে। একে বলছি আমরা স্ফেরয়েডিং। আর লাস্ট হচ্ছে পয়েন্টিং, রেস্টোরিং কন্ট্রোলস অ্যান্ড কাস্প পয়েন্ট, রেস্টোরিং কন্ট্রোলস অফ কাস্প পয়েন্ট। কাস্পের একটা কন্ট্রোল আছে, সেটাকে আমাদেরকে মেনটেন করতে হবে। যদি এই কয়েকটা জিনিস যদি আমি মেনটেন করতে পারি, আমি স্ফেরয়েডিং করি, আমি গ্রোভিং করি, পয়েন্টিং করি, তাহলে কি হবে? আমার ফিলিংটা
পারফেক্ট হবে এবং অক্লুশাল কন্ট্যাক্ট হবে, অ্যাডজাস্টমেন্ট হবে এবং টিএম জয়েন্টে ব্যথা হবে না। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আজকের পড়ানো। আরও কিছু ছিল, সেটা বাজে কটা এখন 11টা, আমার 11টার মতো টাইম ছিল। আমার এখানে আমি আরেকটা জিনিস রয়েছে, আমি লেমিনেশন পড়ানোর কথা, আমি লেমিনেশন, আমি তারপরে ভিনিয়ারিং, ডায়াস্টেমা ক্লোজার আমি নেক্সট ক্লাসে আরেকদিন পড়াবো। আজকের মতো শেষ হোক, আমার টাইম হচ্ছে 11টা 10 পর্যন্ত হয়ে গেছে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ভালো থেকো, আমার জন্য দোয়া করো। এবং আমি এখানে আজকে যা পড়িয়েছি সেখানে কম্পোজিটের রেস্টোরেশন, কম্পোজিটের প্রিপারেশন হচ্ছে ইম্পর্টেন্ট। সেখানে নতুন কিছু নাম পড়েছি, একটা পড়েছি হচ্ছে সিমনসনের প্রিপারেশন, বক্স প্রিপারেশন। এখন কিন্তু আমরা সবাই বক্স প্রিপারেশনই করি, আমরা সসার শেপ, আমরা কালা লিলি জানি না, বাট আমরা চ্যাপটা করে ফেলি। এই চ্যাপটা করার কারণে কি প্রিভেনশন হচ্ছে, আমরা ইজিলি প্রিভেন্ট করতে পারছি সি ফ্যাক্টর এবং পলিমারাইজেশন, শ্রিনকেজ প্রিভেনশন করতে পারছি। আর আমরা পরীক্ষাতে ধরি হোয়াট ইজ সফট স্টার্ট পলিমারাইজেশন, এটা ধরি। আর কিছু ওই যে গ্রোবিং, স্ফেরয়েডিং, পয়েন্টিং করলে কী লাভ হচ্ছে, অক্লুশাল অ্যাডজাস্টমেন্ট হবে, অক্লুশাল কন্ট্রোল ঠিক মতো হবে, অক্লুশাল অ্যানাটমি ঠিক মতো আসবে, তাতে কি হবে, ফাংশনিং ঠিক মতো হবে, চিক, লিপ সব কিছু তার প্রপার পজিশন পাবে, ঝুলে যাবে না, বায়োলজিক্যাল ওয়েট ঠিক মতো মেনটেন হবে, টিএম জয়েন্টে ব্যথা হবে না এবং ফিলিংটা অনেক দিন থাকবে। থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফিজ, ভালো থেকো।